আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা। তো আহ আমার জার্নি যেটা ছিল সেটা যদি আমি মানে শর্টে বলি, আহ এখানে একটা আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা মেবি অ্যাডমিশন। এখন কি শো হচ্ছে? আচ্ছা, আচ্ছা, আমি যদি এখানে প্রথম থেকে শুরু করি যে আমরা আসলে এখানে যদিও মেইন ফোকাস হায়ার স্টাডি, তো আমি এখানে একটা টপিক অ্যাড করব আমার আমার এখানে, সেটা হলো রিসার্চ। কারণ আপনার হায়ার স্টাডির সাথে আপনার রিসার্চের একটা মানে অনেক বেশি একটা কোলিঙ্ক আছে। এটা ম্যান্ডেটরি না যে আপনার রিসার্চ করতেই হবে, বাট আমি টপিকটা ইনক্লুড করতেছি একই সাথে, যাতে আমরা হায়ার স্টাডি এবং রিসার্চ দুইটা একই সাথে নিতে পারি। কারণ যদি আপনি শুধু একটা দিকে ফোকাস করেন তখন অনেক সময় আপনার চান্সটা অনেক কমে যায়। সো ফার্স্ট অফ অল আমার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। সো আমি আমার ব্যাচেলর কমপ্লিট করছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ, সংক্ষেপে নিটার। এবং দেন আমি আমার জার্নি শুরু করছি। আমার মাস্টার্স করছি উহান টেক্সটাইল ইউনিভার্সিটিতে। বাট এখানে আমার মাস্টার্সটা পুরোটাই অনলাইনে হয়েছে, যেহেতু এটা ছিল কোভিড এর টাইমে এবং বর্ডার ক্লোজ ছিল। যদিও আমি সিএসএস স্কলারশিপ পেয়েছিলাম। এবং দেন যেহেতু আমার এখানে রিসার্চ গ্যাপ চলে আসছে বা রিসার্চ ফিল্ডে আমার অত কাজ ছিল না, যার কারণে আমি একটা সেকেন্ড মাস্টার্স লিডিং টু পিএইচডি প্রোগ্রাম, এটা কাইন্ড অফ কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম এন্ড মিনারেল, যেটা সেটা হলো আমাদের ফার্স্টে 2 ইয়ার মাস্টার্স। এন্ড দেন আমরা চাইলে পিএইচডি কন্টিনিউ করতে পারবো অথবা কন্টিনিউ করতে পারবো না। সো আমি এখন এই প্রোগ্রামটাই আছি, যেটা হলো ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এবং আমার রিসার্চ প্রোফাইল যদি বলি, আহ, বাংলাদেশে প্রতি বছর একটা ওয়েল নোন একটা সবাই জানে, নাসার নাম তো কম বেশি সবাই শুনেছেন। আমি চাইবো অডিয়েন্সটা একটু এঙ্গেজ হন। অডিয়েন্সটা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা। সো নাসা স্পেস এফ চ্যালেঞ্জ, এটা সম্পর্কে কি কেউ জানেন? কেউ কেউ কোনোদিন শুনেছেন? ডিটেলস জানেন? আচ্ছা। নাসা স্পেস এফ চ্যালেঞ্জ যেটা হয় সেটা হলো আপনার নাসা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, যেটা হলো কি আপনার ইনোভেটিভ রিসার্চারদের জন্য প্রতি বছরই একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, যেটাকে নাসা স্পেস এফ চ্যালেঞ্জ বলে। যেটাতে ওরা প্রতি বছর নতুন নতুন কিছু চ্যালেঞ্জ নিয়ে আসে এবং চ্যালেঞ্জের প্রেক্ষিতে আপনার ইনোভেটিভ কোনো আইডিয়া, এমন না এমন হইতে হবে না যে যারা আপনার ফুল রিসার্চ করে একটা আউটকাম নিয়ে আসতে হবে, এটা জাস্ট একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসা। সো ওইটাতে আমরা পার্টিসিপেট করছিলাম নিটারের পক্ষ থেকে। এবং 2018 এবং 2019 ব্যাক টু ব্যাক দুইবার রিজনাল চ্যাম্পিয়নশিপ পেয়েছিলাম। এবং সেকেন্ড রিসার্চ প্রোফাইল যদি বলি, যে আমরা কনফারেন্স হতো যেটা হলো টেক্সটাইল অ্যান্ড ক্লোথিং কনফারেন্স, এটা মেইনলি হলো ফাংশনাল টেক্সটাইল নিয়ে কাজ করে। এবং ওইখানেও আমরা আমাদের টোটাল 4টা প্রজেক্ট ওইখানে সাবমিট হয়েছিল। অ্যান্ড দেন যদি জার্নালের দিকে আসি, তো আমি বর্তমানে সেন্সর অ্যান্ড অ্যাকচুয়েটর রিপোর্টস নামে একটা জার্নাল, এলসিভি এর একটা জার্নালে রিভিউয়ার হিসেবে আছি। তার সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট বা রিসার্চ ফিল্ড গুলো হলো স্মার্ট টেক্সটাইল, ই টেক্সটাইল এবং সফট সেন্সর। সো এখন আপনাদের যেটা আমি বলবো সেটা হলো, এটা হলো আমার জেনারেল ইন্ট্রোডাকশন। সো এখন আমি রিসার্চ নিয়ে ফার্স্টে একটু বলতে চাইতেছি যে আপনি যখনই কোনো একটা কাজ নিয়ে রিসার্চ শুরু করবেন, তখন আপনার ফার্স্টে শুরু করতে হবে যে আপনার ইন্টারেস্ট এরিয়া কোনটা। এটা যে কোনো কিছু হইতে পারে। এবং দেন আপনার নলেজ
আপনার ওই ফিল্ড নিয়ে আপনার কিছু নলেজ নলেজ গেদার করতে হবে যে আপনি ওই ফিল্ডটা সম্পর্কে কি করতে চান বা কি জানতে চান। দেন হলো আপনার ওইটার ধরেন আপনার আপনার যে ট্র্যাকে আছেন যেমন টেক্সটাইলে আছেন ওটার সাথে কিভাবে মানে কোরিলেট করতে পারবেন। দেন কোনো রিসার্চ কমিউনিটি অথবা কোনো কোনো আপনাদের ধরেন কোনো রিসার্চ ক্লাব অথবা আপনার কোনো প্রফেসর যে কাজ করতেছে তার সাথে কোনো কমিউনিকেশন করে আপনার এক্সপিরিয়েন্স গেইন করে আপনি কোনো একটা কাজ শুরু করতে পারেন। এবং এইটার বড় একটা অবদান আছে আপনার হায়ার স্টাডিতে, কারণ আপনার হায়ার স্টাডিতে আপনার রিসার্চ পাবলিকেশন যদি নাও থাকে, আপনি যদি কোনো কারণে কোনো রিসার্চ অ্যাক্টিভিটিসে জড়িত থাকেন, ওইটাও কিন্তু আপনার একটা বড় হেল্প করবে আপনার আদার্স যে ল্যাকিংস গুলো আছে ওগুলা ঢাকতে। যেমন হয়তো বা আপনার সিজিপিএ কম, অথবা আপনার আইএলটিএস এর মার্ক একবার ওদের রিকোয়ারমেন্টের সমান সমান, অথবা আপনার অন্য কোনো দিকে একটা ল্যাকিংস আছে যেটা হলো এই দিক থেকে আপনার কিন্তু ফিল আপ হয়ে যায়। সো নেক্সট আমি যেটা বলবো সেটা হলো গিয়ে আপনার রিসার্চের জন্য আপনি কিভাবে প্রিপারেশন নেবেন। সো এইটাতে আমি বেশি টাইম দিব না, সেটা হলো আপনার মেইন মেইন যে ফোকাসটা থাকবে। আপনার ব্যাচেলর লাইফে আপনি 4 বছর লেখাপড়া করছেন, আপনার কোনো একটা ফিল্ডে তো থিসিস তো করবেনই অ্যাটলিস্ট, কারণ ব্যাচেলরের অ্যাটলিস্ট ফোর্থ সেমিস্টারও আপনার একটা থিসিস তো করতেই হবে। সো আপনার যেই টপিকটা নিয়ে, সেটা নট নেসেসারি টেক্সটাইলের টপিকে দিতে হবে, সেটা হইতে পারে আপনার ইলেকট্রনিক্স নিয়ে ভালো লাগে খুব, আপনি ইলেকট্রনিক্স নিয়ে একটু কাজ করবেন। তারপর আপনার ধরেন আপনার কেমিক্যাল ভালো লাগে, আপনি একটু কেমিস্ট্রি নিয়ে কাজ করেন। সো ওইটার সাথে যদি আপনি টেক্সটাইলের বা আপনি যে ফিল্ডে আছেন ওই ফিল্ডের একটু কোরিলেশন করে আপনার থিসিসটাকে ওইভাবে প্রিপেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আপনার হায়ার স্টাডিতে জাম্প করাটা খুব ইজি হবে। এটার মেইন কারণ যেটা আমি বলি যে ম্যাক্সিমাম আপনি মধ্যপ্রাচ্যে যদি দেখেন, হুবহু টেক করতে চান, যেমন আমি ম্যাটেরিয়ালে লিঙ্ক আপ করবো, সো আমার ম্যাটেরিয়াল নিয়ে কোনো কাজ থাকতে হবে, যেমন আমার কাজটা হলো স্মার্ট ম্যাটেরিয়াল অথবা স্মার্ট টেক্সটাইল বলতে পারেন। সেকেন্ড থিং, ধরেন আপনি কেমিস্ট্রি ভালো লাগে, তাহলে আপনার যেমন যারা ওয়েট প্রসেসিং এ আছেন তাদের অবশ্যই কেমিস্ট্রি নিয়ে কাজ করতে হয়। তো আপনি ওই রিলেটেড যদি একটু ফোকাস করেন, তাহলে কিন্তু আপনি এদিকে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে মেইন রিসার্চের মেইন মোটিভটা এটা না যে আপনার পেপার পাবলিশ করতে হবে, রিসার্চের মেইন মোটিভ এখানে এটা হবে আপনার, যে আপনার যে সেক্টরটা আছে টেক্সটাইল, যাদের ক্ষেত্রে টেক্সটাইল আবার অন্য কোনো যদি অন্য কেউ যদি জয়েন করে থাকেন তাদের ফিল্ড আলাদা, তাদের ক্ষেত্রে স্টোরিটা অন্যরকম হবে। যেহেতু আমার টেক্সটাইল এবং আমি স্ট্রাগল গুলা জানি, আপনি যদি মধ্যপ্রাচ্যে আসতে চান আপনি টেক্সটাইলের হুবহু কোনো প্রোগ্রাম পাবেন না, পাইলেও দেখবেন যে ওগুলাতে আপনার আপনার মতো আপনি যেভাবে চাচ্ছেন ওরকম নাই। ইভেন আপনার যদি মধ্যপ্রাচ্য বাদে অন্যদিকেও দেখেন, তাহলে দেখবেন যে আপনার হুবহু টেক্সটাইল আপনি হয়তো বা কিছু কিছু জায়গায় স্পেসিফিক কিছু কিছু জায়গায় পাবেন, কিন্তু সব ইউনিভার্সিটিতে পাবেন না। তো আপনি যদি কোনো জায়গায় স্পেসিফিক একটা দুইটা জায়গায় ধরেন টেক্সটাইল আছে, এবং বাংলাদেশের টেক্সটাইল স্টুডেন্টের সংখ্যা অনেক, যারা সবাই হায়ার স্টাডির জন্য যাইতে চায়, তাহলে কিন্তু আপনার কম্পিটিশনটা অনেক হাই হয়ে যায়। সো আপনাকে থিঙ্ক করতে হবে যে এখন অনেকে হয়তো বা ফোর্থ ইয়ারে আছেন, অনেকে ফার্স্ট ইয়ারে আছেন, অনেকে সেকেন্ড ইয়ারে আছেন, অনেকে থার্ড ইয়ারে আছেন, যারা যে ইয়ারই থাকেন, আপনার থিসিসটা যখন করবেন বা আপনার রিসার্চের কোনো যদি প্রোফাইল থাকে, চেষ্টা করবেন যে আপনার যেই জিনিসটা ভালো লাগে ওই ফিল্ডের সাথে একটা কোরিলেশন করতে, যাতে পরবর্তীতে শুধু টেক্সটাইল ছাড়াও আপনি অন্য ফিল্ডে যাইতে পারেন, কারণ মাস্টার আর পিএইচডির ক্ষেত্রে কিন্তু আপনার মেইন ফোকাসটা হবে রিসার্চ। সো হায়ার স্টাডির জন্য যখন সিলেকশন করবে, তখন কিন্তু তারা দেখবে যে আসলে আপনার ভিতরে আহ রিসার্চ করার ক্যাপাবিলিটিটা কেমন আছে। আপনার সিভি দেখে ওরা বোঝার চেষ্টা করবে যে আপনি রিসার্চ রিলেটেড আপনার ক্যাপাবিলিটিটা কেমন আছে, অথবা আপনার টিচিং রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। অনেকেই টিউশনি করান এবং সিভিতে কিন্তু আমরা কখনোই এটা অ্যাড করি না, কিন্তু এটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, যে আপনি যে টিউশনি করান ওইটাও কিন্তু আপনি যে অ্যাড করবেন ওইটাও একটা প্লাস পয়েন্ট। সো এখানে আমি হায়ার স্টাডির জন্য আপনার যদি স্কোপ থাকে যে আপনার কোন কোন দিকে আমার স্কোপ থাকতে পারে, সো এটার জন্য আমি কিছু ফিল্ড আপনার বা থিসিস ফিল্ড আপনি এরকম ভাবে চিন্তা করেন। ধরেন আপনার টেক্সটাইল ম্যাটেরিয়াল অ্যান্ড ফাইবার্স, যারা ইয়ার্ন নিয়ে কাজ করেন, আপনি ফাইবার নিয়ে কাজ করছেন, সো আপনি থিসিসে ফোকাস করবেন ন্যাচারাল ফাইবারের সাথে সাথে পলিমার ফাইবার নিয়েও কাজ করতে। তাহলে আপনার সুবিধাটা হবে কি, আপনি যখন আপনার ইউনিভার্সিটি গুলো ফাইন্ড আউট করবেন, দেখবেন এখানে টেক্সটাইল নাই কিন্তু ফাইবার নিয়ে কাজ হয়, পলিমার নিয়ে কাজ হয়। সো এভাবে কিন্তু আপনি সেগ্রিগেট করতে পারেন। আপনারা যদি এখানে দেখেন যেমন টেক্সটাইল কেমিস্ট্রি এন্ড ডাই, সো যারা ওয়েট প্রসেসিং আছেন তারা একটু কেমিস্ট্রি নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। তারপরে যেটা ডিরেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঠিক ডিরেক্ট এই সাবজেক্টটাও আপনি কিছু কিছু জায়গায় পাবেন, কিন্তু মধ্যপ্রাচ্যে এটা খুব একটা পাওয়া যায় না।
দেন টেক্সটাইল ডিজাইন অ্যান্ড ইনোভেশন, সাস্টেনেবিলিটি অ্যান্ড ইকো টেক্সটাইল। সাস্টেনেবিলিটি হলো আমার এনভায়রনমেন্টের আন্ডারে পড়ে। সো দেখবেন যে এই ডিপার্টমেন্ট গুলো আপনার এনভায়রনমেন্ট রিলেটেড কাজ করে বা সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করে, ওই ডিপার্টমেন্ট গুলোতে আপনি কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। সো যদি হায়ার স্টাডির জন্য বলি, আমি একটা প্র্যাকটিক্যাল সেশন করতে চাইতেছি এখানে, যে আমি চাবো যে আহ এটা আচ্ছা, আহ আমি চাবো যে অডিয়েন্সটা তো মানে সব শুনতে পারতেছেন তাই না? অডিয়েন্স থেকে আমরা একজন বা দুইজন চাচ্ছি যারা আসলে আপনার হায়ার স্টাডির জন্য কোথায় যাইতে চান বা টার্গেট করতেছেন, এটা একটু জানতে চাচ্ছি যে কারো ওইভাবে কোনো আইডিয়া আছে কিনা। হ্যাঁ, আমি দেখছি কয়েকজন হাত তুলছে, যদি অ্যাডমিন প্যানেল থেকে ওদের অ্যাপ্রুভ করা হয়। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যদি কম্প্যারিজন করা হয় ইউরোপের আর হায়ার স্টাডি এবং মিডল ইস্টের হায়ার স্টাডি, তাহলে সেক্ষেত্রে আমার মিডল ইস্টের আমাদের বেনিফিট কি হবে এবং কি ডিসঅ্যাডভান্টেজ থাকবে যদি কম্প্যারিজন করা হয় অন্যান্য ইউরোপ বা ইউএস এর ক্ষেত্রে। আর ফান্ডিং এর ক্ষেত্রে ইউএসএ তে মিডল ইস্টে আসলে কতটুকু ফান্ডিং দেওয়া হয় বা কি কোন বেসিসে ফান্ডিংটা হয়, সেটা যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে হয়তো খুব ভালো হতো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হলো আপনার এডুকেশনের মানের কথা বলি। তো এখানে আসলে ফ্যাক্টর করে আপনার ইউনিভার্সিটির র্যাঙ্কিং কেমন, অথবা আপনার ইউনিভার্সিটি আসলে এডুকেশন সিস্টেমটা কেমন। যেমন আমি যে ইউনিভার্সিটি আছি, কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস, এটা আপনার সৌদি আরবের র্যাঙ্কিং এ টপ ওয়ান বর্তমানে। সো এখানকার এডুকেশন সিস্টেম ফুললি ওরা ইউরোপিয়ান সিস্টেম অথবা ইউএসএ সিস্টেমটা ফলো করে। এবং এইখানে আপনার দুইটা ফোকাস ওরা করে, এডুকেশন, কোয়ালিটি এডুকেশন অ্যান্ড প্লাস কোয়ালিটি রিসার্চ। সো যদি আমি কম্পেয়ার করি ইউরোপ অথবা আমেরিকার দিকে, আমার আরো যারা ফ্রেন্ড ইউরোপে আমেরিকায় আছে তাদের সাথে যদি আমি কম্পেয়ার করি, এইখানে তুলনামূলক পড়াশোনার চাপ একটু বেশি, কিন্তু অন্যদিকে যদি আপনি দেখেন আপনার এখানে লার্নিংটাও বেশি হবে। এখন আসি ফান্ডিং এর কথায়। সো ফান্ডিং ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করে। যদি আমি কিং ফাহাদ ইউনিভার্সিটির কথা বলি, সো সরকারি ফান্ড যেটা, সেটা হলো আপনার 890 রিয়াল। 890 রিয়াল মানে বাংলাদেশের প্রায় 27,000 টাকার মতো। আর আপনার এখানে পার্ট টাইম জবের ব্যবস্থা আছে, যেটা প্লাস প্রায় 99% লোকে পেয়ে যায়। এটা পার্ট টাইম জব যদি আপনি পান, তাহলে আপনার ইন টোটাল স্যালারি ইনক্রিজ হয়ে হবে আপনার 2500 রিয়াল। 2500 রিয়াল মানে আপনার বাংলাদেশের প্রায় 75,000-এর মতো। সো এখন যদি লিভিং এক্সপেন্স এর কথা বলি, লিভিং এক্সপেন্স আপনার এখানে যদি আপনি ব্যাচেলর থাকেন, যদি আপনার ফ্যামিলি না আনতে চান, ওই ক্ষেত্রে আপনার লিভিং এক্সপেন্স ম্যাক্সিমাম 300 to 500 রিয়াল এর ভিতরে কাভার হয়ে যায়। আর তাহলে আপনার সেভিংস হইতেছে 2000 রিয়াল। 2000 রিয়াল মানে হলো আপনার প্রায় 60,000-এর মতো। আর যদি আমি ইউএসএ টা এখন কম্পেয়ার করি, ইউএসএ তে আপনার থাকতে হয় আপনার নিজের টাকায়, ওরা আপনার ভিতরে ডরমিটরি প্রোভাইড করে না। এখানে আপনার অবশ্য যেটা প্লাস পয়েন্ট, ওরা আপনার ভিতরে ডরমিটরি প্রোভাইড করবে, প্লাস হইলো আপনি যে খাবার খাবেন বা ফুডটা, ওটা সাবসিডাইজড। এই জন্য আপনার ম্যাক্সিমাম 500-এর ভিতরে আপনার নর্মাল লিভিং আপনি করে ফেলতে পারবেন। এখন যদি আপনি অ্যাডিশনাল এক্সপেন্স করতে চান, ওইটা আলাদা হিসাব। এখন ইউরোপের কথা যদি বলি, ইউরোপে আপনার স্টাইফেন হয় ইয়ারলি অনুযায়ী। ইয়ারলি আপনার ওই স্টাইফেন 2400 ডলার পর্যন্ত দেয়। সো আপনার পার মান্থে সর্বোচ্চ 2000 রিয়াল আপনি পাবেন। সরি, 2000 ইউরো
খরচ হবে সব মিলে কথা ইউএসএ যান তাহলে আপনার সেভিংস থাকবে প্রায় $500 মতো, যেটা অলমোস্ট 5000। সো ইউরোপ অথবা আপনি যদি কম্পেয়ার করেন ইউএসএ অথবা সৌদি আরব, সো আপনি যদি ইন টার্মস অফ মানি অথবা ফান্ডিং এর কথা চিন্তা করেন, ইটস সেম। এখানে আপনার সেভিংস আফটার আপনি যেটা হয়তোবা আপনারা দেখতেছেন যে আমি এখানে পাইতেছি প্রায় 75,000 এর মতো, কিন্তু আমি ইউরোপে গেলে পাবো 2 লাখের মতো। কিন্তু আপনার এক্সপেন্সটা যদি ক্যালকুলেট করেন, এক্সপেন্স ডিডাক্ট করার পর আপনি যদি টোটাল আপনার সেভিংস মোটামুটি এখানের মানে যদি বলি, এখানে আপনার আমাদের এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করবে অবশ্যই। কিং ফাহাদের কথা যদি বলি, কিং ফাহাদের আপনার এডুকেশনের মান যথেষ্ট ভালো। যেমন আমাদের ম্যাটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্ট, এটা 5 to 6 ইয়ার হয়েছে ম্যাক্সিমাম। জাস্ট 3 বছর, মানে এটা স্টার্ট করছে 5 বছর আগে, কিন্তু এমএস নিছে 4 বছর আগে। বর্তমানে এটার ম্যাটেরিয়াল সায়েন্স এই ফিল্ডটাতে এটা র্যাঙ্কিং 110, 110 টপ কিউএস র্যাঙ্কিং 110, যেটা গত 2 বছরের তুলনায় গত 2 বছর আগে ছিল 272, এখন বর্তমানে সেটা 110। এবং কিউএস র্যাঙ্কিং এত বিগ জাম্প, তার মানে এইটার এডুকেশনের কোয়ালিটি প্লাস রিসার্চের কোয়ালিটি দুইটাই ইমপ্রুভ হয়েছে। এবং আপনি যদি কনসিডার করেন যে আমি ইউরোপ যাবো না ইউএসএ, ওই ডিপার্টমেন্টে স্পেসিফিক আপনি যে ডিপার্টমেন্টে ফোকাস করতেছেন, তাহলে আপনি বুঝতে পারবেন ওটার এডুকেশন কোয়ালিটি কত। সেকেন্ড থিং হলো আপনার স্টাইফেন কত, লিভিং এক্সপেন্স কি এক্সপেক্ট করতেছেন, বা আপনাদের বর্তমানে থিঙ্কিং কি যে এখানে যদি আসি তাহলে আমি কি বেনিফিট পাইতে পারি, অথবা আপনার ডিরেকশনটা কি, যে আপনি এখানে যদি আসতে চান কোন ডিপার্টমেন্টে আসতে চান। নট নেসেসারি যে দেখছি আমি দুইজন বড় ভাই ম্যাটেরিয়ালে গেছে সো আমিও ধুমায় ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করবো, এটা কিন্তু এটা থিংস না। মানে এভাবে কিন্তু করা যাবে না যে আপনার, আমি দেখছি যে টেক্সটাইল থেকে দুজন বড় ভাই ম্যাটেরিয়ালে গেছে সো আমারও ম্যাটেরিয়ালে যেতে হবে। সো আপনার কোন দিকে ইন্টারেস্ট আছে, এরকম আমি এক দুজন থেকে শুনতে চাইতেছি। অডিয়েন্সটা মনে হয় সবাই ঘুমাচ্ছে। এটা কিন্তু এটা ইন্টারেক্টিভ তাদের জন্য কিন্তু বেনিফিট হবে। এটা যদি একটু জানাতেন। আচ্ছা, এইখানে দেখেন, এখানে আপনি যদি যে টেক্সটাইল ওয়ার্ডটা ডিডাক্ট করে দেন তাহলে আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। ম্যাটেরিয়াল অ্যান্ড ফাইবার, কেমিস্ট্রি অ্যান্ড ডাইং, ডাইংটা আপনি নাও পাইতে পারেন, কেমিস্ট্রি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এটা এখানে পাবেন না। আমি বলবো ম্যাটেরিয়াল আছে, এখানে কেমিস্ট্রি আছে, দেন আপনার ডিজাইনে যেতে পারেন আপনি, সাস্টেনেবিলিটি অথবা ইনভায়রনমেন্টাল যে সাবজেক্ট আছে ওইখানে যেতে পারেন।
তারপর আপনার বায়োটেকনোলজিতে যেতে পারেন, বায়ো ইঞ্জিনিয়ারিং এ যেতে পারেন। এখানে কিন্তু অনেক ধরনের সাবজেক্ট আছে যেটা আপনার টেক্সটাইল থেকে শিফট করা যায়। এবং এটাই আপনারা বলতেছি যে আপনার এই এই শিফটিং বা আপনি কোন ফিল্ডে যাবেন, এটা কিন্তু এখনই আপনার টার্গেট করে ওইভাবে কিন্তু আপনার প্রিপারেশন নিতে হবে। আপনার থিসিসটা কিন্তু ওই রিলেটেড করতে হবে, কারণ আপনার হুবহু টেক্সটাইল পাবেন না। এখন যদি টেক্সটাইলে আসতে চান, টেক্সটাইল থেকে অন্য ফিল্ডে সুইচ করতে চান, তো ওদের কনভিন্স করতে হবে যে আপনি ওই ফিল্ডে ইন্টারেস্টেড। এখন ধরেন আপনি আপনার থিসিসে কাজ করছেন অথবা আপনার ইন্টারেস্ট হলো কেমিস্ট্রি নিয়ে, এখন যদি আপনি গিয়ে বলেন যে না আমি সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করব অথবা বায়োটেকনোলজি নিয়ে কাজ করব, তখন ওদের কনভিন্স করতে হবে আপনার থিসিসটা যদি কেমিস্ট্রিতে হয়, বায়োকেমিস্ট্রিতে করেন, তাহলে আপনি বায়োটেকনোলজিতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার থিসিসটা আপনার বায়ো ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেটেড করে করেন, তাহলে আপনি বায়ো ইঞ্জিনিয়ারিং এ যেতে পারবেন। আপনি যদি ইলেকট্রিক্যালে যাইতে চান, তাহলে আপনি টেক্সটাইল সেন্সর নিয়ে কাজ করেন। এটা টোটালি ডিপেন্ড করে আপনার ইন্টারেস্টের উপরে। এখানে সাবজেক্ট অনেক আছে, ম্যাটেরিয়াল আছে, কেমিস্ট্রি আছে, ইভেন ত্রিপলিতেও আপনি শিফট করতে পারবেন। এছাড়া বায়োটেকনোলজি আছে, বায়ো ইঞ্জিনিয়ারিং আছে, এনভায়রনমেন্টালও আছে। আশা করি আপনার অ্যান্সার পাওয়া গেছে। জি জি, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। সৌদি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বয়সের কোনো সীমা আছে কিনা? আচ্ছা, বয়সের ক্ষেত্রে আমার যতটুকু মনে আছে যে মাস্টার্স এর ক্ষেত্রে মেবি 35, আর পিএইচডি এর ক্ষেত্রে মেবি বা মাস্টার্স এর 30 এবং পিএইচডি তে মেবি 35। এটা আমার এক্সাক্ট ইয়ারটা মনে নাই। এটা আপনি যদি যখন অ্যাপ্লাই করবেন ওয়েবসাইটে ওইখানে দেখবেন, যদি কোনো বয়সের সীমা দেওয়া না থাকে তাহলে জয়েন করতে পারবেন। তবে নর্মালি ওরা বয়সটা কাউন্ট করে না, কারণ আমাদের এখানে আমাদের সাথে এমএস করতেছে অনেকে আছে যারা প্রায় আরো 10 বছর আগে বিএসসি কমপ্লিট করছে, 10 থেকে 12 বছর আগে বিএসসি কমপ্লিট করছে, এখন আমাদের সাথে এমএস কন্টিনিউ করতেছে। সো আপনি যদি প্রোফাইলটা ওইভাবে সাজাতে পারেন, সো এখানে আপনার বয়সটা অতটা ফ্যাক্ট করবে না। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে টেক্সটাইল এন্ড ফ্যাশন মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছিলাম। এটার স্কোপ এবং এখানে কি কি বিষয় পড়তে হবে বা কিভাবে এখানে প্রিপারেশন নিলে আর কি ভালো হবে, বা রিলেটেড করে কিভাবে এটা পড়া যায় টেক্সটাইলের সাথে, এরকম আর কি। আচ্ছা, যদি আপনি ফ্যাশন মার্কেট নিয়ে বলেন, তাহলে আমি যদি রং না হই, আপনি মেইনলি বিজনেস ফোকাসড। সো যদি আপনি বিজনেস ফোকাসড হন, তাহলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে বিজনেস স্কুলে। এবং বিজনেস স্কুলে অ্যাপ্লাই করতে হলে ওদের কিছু এক্সট্রা রিকোয়ারমেন্ট হয়তো বা থাকে। সো আপনার এখন থেকে ওই রিকোয়ারমেন্ট গুলো দেখে নিতে হবে। এবং সেকেন্ড যেটা থিং, সেটা হলো কি আপনার ওরা ওদের কিছু কিছু ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে স্পেশালি, ওরা জব রিকোয়ারমেন্টটা দেখে। তো ওই ক্ষেত্রে আপনার বিজনেস রিলেটেড জব রিকোয়ারমেন্ট যেমন আছে মার্চেন্ডাইজিং অথবা টেক্সটাইলে আপনার ট্রেডিং হাউস গুলাতে, ওগুলোতে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এটা বেটার। সেকেন্ড থিং যেটা হলো, আপনি যে বিজনেস নিয়ে কাজ করছেন ওইটার একটা পোর্টফোলিও বানাইতে হবে, যে হ্যাঁ আমি বিজনেস নিয়ে এরকম একটা কাজ করতে পারি। বা আপনার থিসিসটা যদি করতে পারেন ওই রিলেটেড, তাহলে আরো ভালো হয়। যদিও এই ক্ষেত্রে অনেক আহ বাধ্যবাধকতা থাকে আমাদের ইউনিভার্সিটি গুলোতে, যে থিসিস অনেক সময় বিজনেস রিলেটেড করতে দেয় না।
অথবা আপনি কি করতে পারেন, একটা বিজনেস মডেল করতে পারেন এবং চাইলে আপনি পোর্টফোলিও আকারে আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে পারেন। যেমন আপনার আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে যেখানে আমি আমার রিসার্চ গুলো শোকেস করি। সো ওইখানে আপনি এরকম একটা বিজনেস পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে পারেন যেখানে আপনি বিজনেস রিলেটেড যে কাজগুলো করছেন, নট ম্যান্ডেটরি যেটা পাবলিশ হইতে হবে, সো ওগুলো যদি এরকম সাজায় গুছায় রাখতে পারেন এবং ওইটা যদি দিতে পারেন, সো এখানে একটা হায়ার চান্স থাকে আপনার বিজনেস স্কুলে আপনি যেতে পারবেন। আমার আরেকটা বিষয় জানার এই ছিল যে মিডল ইস্টের ইউনিভার্সিটি গুলোকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা লাগে কিনা। এটা আপনার ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে। যেমন আপনার নর্মালি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলোতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অতটা চায় না। তবে কিছু কিছু বিজনেস ডিপার্টমেন্টে ওরা প্রিফার করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, বাট ম্যান্ডেটরি না। ওকে, তাহলে আমি আমি এখানে আমার লাস্ট একটা জিনিস আপনাদের দেখাবো। দেখি আমি নেক্সট যে আছে মিস্টার মোহাম্মদ তারিকুল ইসলাম, ওনার কাছে হ্যান্ড ওভার করে দিব। সো আপনারা কিভাবে একটা স্কলারশিপ বা ইউনিভার্সিটি খুঁজে বের করবেন। সো ফার্স্ট অফ অল ধরেন আপনি টার্গেট করতেছেন সৌদি আরব। তো সৌদি আরবের শর্ট ফর্ম যদি বলি আমি KSA, কিংডম অফ সৌদি আরবিয়া। দেন আপনার টাইপ করবেন ইউনিভার্সিটি। অবশ্যই ইউনিভার্সিটি টাইপ করে যখন আপনি সার্চ দিবেন, এখানে আপনার কাছে কিন্তু অবশ্যই অলে যাবেন এবং এইখানে কিন্তু আপনি পেয়ে যাবেন যে আপনার টোটাল কোন কোন ইউনিভার্সিটি গুলো এখানে আছে। টোটাল কিন্তু 42টা ইউনিভার্সিটি আছে এখানে। সো এখন এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে যে আপনি কিউএস র্যাঙ্কিং দেখে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোন কোন ইউনিভার্সিটি। যেমন টপ 3 ইউনিভার্সিটি যদি আমি বলি সৌদি আরবে, কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম মিনারেল, কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি, সংক্ষেপে এটার কাউস্ট বলি আমরা। আরেকটা আছে আপনার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি। সো এই 3টা ইউনিভার্সিটি ধরেন আপনার টপ। এরপরে আরো অনেক ইউনিভার্সিটি আছে। যেমন আমি যদি আমার ইউনিভার্সিটির কথা বলি, কিং ফাহাদ ইউনিভার্সিটি। সো এখানে আপনার এখন ধরেন আপনি সিলেক্ট করছেন যে আপনি কিং ফাহাদ ইউনিভার্সিটি নিয়ে এটার স্কলারশিপ গুলো বা আপনার এটার যেই অপরচুনিটি গুলো আপনি দেখবেন। তাহলে আপনি এখানে KSA দিবেন, দেন আপনার কিওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে KFUPM, যেটা কিং ফাহাদ ইউনিভার্সিটির শর্ট ফর্ম। দেন আপনার স্কলারশিপ। এখানে আপনি অবশ্যই চেষ্টা করবেন কিং ফাহাদের যে অরিজিনাল ওয়েবসাইট আছে ওইখানে যাওয়ার জন্য। যেমন এখানে আপনি দেখেন স্কলারশিপ প্রোগ্রাম এন্ড আন্ডার গ্রাজুয়েট সেশন, এখানে আপনি দিছে। আরো যদি আপনি চান তাহলে আপনার এখানে ইন্টারন্যাশনাল স্কলারশিপ এই কথাটা মেনশন করে দিতে পারেন। আপনি যদি আরো স্পেসিফিক করতে চান, এই যে দেখেন আমার কিন্তু এখানে স্পেসিফিক কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এই যে সব চলে আসতেছে, যেখানে মান্থলি স্টাইপেন্ড দিবে, তারা ফ্রি স্টুডেন্ট হাউজিং দিবে অন ক্যাম্পাসে, অ্যানুয়াল রিটার্ন ইয়ার টিকিট দিবে, প্লাস হলো আপনার ফ্রি বুকস দিবে, সাবসিডাইজড মিল ইন ইউনিভার্সিটি ক্যাটেরিয়া। সো এগুলো হলো আমার এই ডিপার্টমেন্ট। এই নর্মালি এই সেম জিনিসগুলো আপনার সব ডিপার্টমেন্টে পেয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল আপনার যেটা মোটিভ, আপনি যদি KSA তে আসতে চান বা সৌদি আরবে আসতে চান, ফার্স্ট অফ অল আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করেন, দেন ডিপার্টমেন্ট সিলেক্ট করেন, দেন বেনিফিটস গুলো দেখেন, তারপরে রিকোয়ারমেন্ট গুলো দেখেন যে এটার ক্ষেত্রে আপনার কি কি রিকোয়ারমেন্ট গুলো আছে। আপনি সেম প্রসিডিউরে যদি এখানে আপনার স্কলারশিপ রিকোয়ারমেন্ট দিয়ে টাইপ করেন, এখন কিন্তু আপনার আগের মতো অত কঠিন নাই সবকিছু। এখানে কিন্তু ইজিলি আপনার সবকিছু চলে আসবে এবং এখানে কিন্তু আপনি যে এখানে স্কলারশিপের এখানে চলে গেলে আপনার এখানে রিকোয়ারমেন্ট গুলো পেয়ে যাবেন যে এখানে কি কি রিকোয়ারমেন্ট আছে বা আপনি এখানে কি কি করতে পারবেন। তো আমি এখানে স্কলারশিপে চলে গেলাম। এখানে দেখেন আপনার এখানে কিন্তু
এলিজিবল ক্রাইটেরিয়া দেওয়া আছে। ফর এমএস 4 ইয়ার ডিগ্রি লাগবে, ফর পিএইচডি কত লাগবে, এবং সিজিপিএ কত ওরা চাইতেছে, টোফেল আইএলস অথবা জিআরই ওদের কত লাগবে। সো এটা হলো আপনার বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এইটা যদি আপনি পাস করেন দেন হলো আপনি আপনার ডকুমেন্টেশন রেডি করবেন, যেটা আমাদের পরের স্পিকার অনেক ভালোভাবে আপনাদের গাইডলাইন দিবে যে ডকুমেন্টটা কিভাবে পারফেক্টলি রেডি করতে হয় আপনাদের জন্য। সো আশা করি এটা এতটাও কঠিন না, জাস্ট আপনার মোটিভেশন থাকা লাগবে, আপনার একটু টাইম দেওয়া লাগবে, এবং আপনার ইউনিভার্সিটি গুলোকে একটু সিস্টেমেটিক ওয়েতে আপনি খুঁজে নিতে হবে। যদি আপনার ডিপার্টমেন্ট পছন্দ মতো সিস্টেমেটিক খুঁজে নিতে পারেন তখন আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। এখন আরেকটা আসি যে আপনার রিসার্চ ফিল্ডটা আপনি কিভাবে দেখবেন, যে আমার এই ম্যাটেরিয়াল ডিপার্টমেন্টেই যাব না কোথায় যাব। সেম জিনিস, কেএসএ দিলাম, দেন দিলাম আমি কেএফপিএম, দেন আমি এখানে সার্চ দিব যে আমার রিসার্চ ইন্টারেস্ট ধরেন টেক্সটাইল ম্যাটেরিয়াল। টেক্সটাইল আছে কি না আমি জানি না, কিন্তু আমি টেক্সটাইল ম্যাটেরিয়াল দিয়ে সার্চ দিলাম। Okay. এখানে দেখেন এই যে আমার টেক্সটাইল ম্যাটেরিয়াল রিলেভেন্ট আসছে স্মার্ট ম্যাটেরিয়াল। আমি স্মার্ট ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি, যেখানে যে দেখেন ওয়্যারেবল টেক্সটাইল। তার মানে এই কিং ফাহাদ ইউনিভার্সিটিতে স্মার্ট ম্যাটেরিয়াল নিয়ে কাজ হয়, যেটার একটা ছোট পার্ট হলো স্মার্ট ওয়্যারেবল টেক্সটাইল এবং স্মার্ট সেন্সর। সো এই জন্য কিন্তু আমি কেএফপিএম চুজ করছি। এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের থিসিস অথবা আপনাদের রিসার্চ ডিরেকশন যেটা হবে ওই অনুযায়ী আপনার ইউনিভার্সিটি খুঁজে আপনার ওই থিসিসের যেই শর্ট কিওয়ার্ডটা আছে ওইটা দিয়ে যখন সার্চ করবেন আপনি কিন্তু ইজিলি আপনার ওই রিলেটেড টপিক পেয়ে যাবেন এবং ওই রিলেটেড স্কলারশিপও পেয়ে যাবেন। এবং এখানে যদি আমি স্মার্ট ম্যাটেরিয়াল নিয়ে ঢুকি তাহলে আমি দেখবো যে আচ্ছা স্মার্ট ম্যাটেরিয়াল নিয়ে কি কি কাজ হইতেছে, আচ্ছা ঠিক আছে এখানে এই কাজ হইতেছে, তার মানে আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। সো আশা করি যে আপনার কেএসএ তে বা আপনার মিডল ইস্টে যে কোনো ইউনিভার্সিটি আপনি কিভাবে ফাইন্ড করবেন, এন্ড দেন ওই ইউনিভার্সিটি থেকে আপনার রিলেটেড টপিক আছে কিনা কিভাবে সার্চ করবেন, এটা আপনারা এখন ইজিলি করতে পারবেন, কারণ এখন এটা কিন্তু অতটাও কঠিন নাই। সো আমি এটা দিয়ে আমার সেশনটা শেষ করতে চাইতেছি, এবং আহ, আমি চাইতেছি হোস্ট যাতে পরবর্তী স্পিকারকে ডকুমেন্টেশন প্রেজেন্টেশনের জন্য বলে। Assalamu alaikum. Bismillahirrahmanirrahim. First of all, I would like to thank you to CTEC Career Club to arrange an demanding session for higher studies in the Middle East. And thanks for inviting me to this session. I would like to represent the documentation and process, the two steps here. I will address a constructive presentation within PowerPoint, so make me feasible to present my presentation by sharing my slides. So, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, প্লিজ রেসপন্স দেখা যাচ্ছে। আচ্ছা, যেহেতু এটা একটা প্রায় বলা চলে মুক্ত আলোচনা, সো মেবি অডিয়েন্স স্পিকার ইন্টারাকশন থাকলে বিষয়টা বেশি ইফেক্টিভ হবে আই থিঙ্ক। সো আশা করবো আপনারা রেসপন্স করবেন। ওকে, সো ফার্স্ট আমি পরিচয়টা দিয়ে দিয়েছেন ভাই, সো আমি নতুন ভাবে পরিচয় দিতে চাচ্ছি না।
মোহাম্মদ তারিকুল ইসলাম, আমিও কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, কিং ফাহাদ ইউনিভার্সিটি পেট্রোলিয়াম এন্ড ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মাস্টার্স স্টুডেন্টস। সো ফার্স্টে অলরেডি অপু ভাই মেনশন করেছেন টেক কোন কোন ডিপার্টমেন্টে আপনি এনরোল করতে পারবেন মাস্টার্স অর পিএইচডির জন্য, লাইক ক্লথিং এন্ড টেক্সটাইলস। এটা আমি যাবো এটা মেনশন করতে স্পেসিফিক ভাবে, সেটা হচ্ছে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টটা আছে, ক্লথিং এন্ড টেক্সটাইল। দেন ম্যাটেরিয়াল সায়েন্স, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল এনার্জি, composite technology, bioengineering, biomedical engineering, and environmental engineering. সো আমি এখন চলে যাবো আমার মেইন যে বিষয়, সেটা হচ্ছে ডকুমেন্টেশন। সাপোজ আপনি আপনার যেভাবে উভয় বললেন যে আপনি ইউনিভার্সিটি কিভাবে চুজ করবেন, ডিপার্টমেন্ট কিভাবে চুজ করবেন, আপনার বেসড অন দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ডিপার্টমেন্ট অর অফ দ্য ইউনিভার্সিটি। এরপরে আসবে আপনার স্টেপ হচ্ছে আপনি ডকুমেন্টেশনটা কিভাবে আপনি করবেন, ডকুমেন্টেশন এন্ড প্রসেস। যেমন আপনার ডকুমেন্টেশনের মধ্যে পরে আপনার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, দেন আইএলটিএস বা টোফেল বা জিআরই হতে পারে। যে আপনি সেটাকে কিভাবে ভেরিফাই বা নোটারাইজড করবেন, দেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, দেন লিগালাইজেশন অফ ডকুমেন্টস ফ্রম রেসপেক্টিভ এম্বাসি এন্ড কনসুলেট। আচ্ছা, সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি সার্টিফিকেট গুলো ইউনিভার্সিটি থেকে সত্যায়িত করে নিতে হবে, ভেরিফাই করে নিতে হবে। এখানে দুইটা স্টেপ। ফার্স্ট স্টেপ, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। কোনো ইউনিভার্সিটি আপনার সার্টিফিকেট গুলো শুধু বিএসসি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েটের সার্টিফিকেট ভেরিফিকেশন চাই, কোনো ইউনিভার্সিটি আপনার কলেজ বা আদার্স যে এডুকেশনাল সার্টিফিকেট গুলো আছে সেগুলো চাই। সো বেসড অন দ্য ইউনিভার্সিটি এটা ভেরি করে। সো সার্টিফিকেশনের ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট সত্যায়িত করবেন, ভেরিফিকেশন করে নেবেন। দেন আপনার যদি হাই স্কুল বা কলেজগুলো করা লাগে তাহলে সেক্ষেত্রে এখানে দুটা স্টেপের কাজ হবে। একটা হচ্ছে আপনার নিজ প্রতিষ্ঠান থেকে, দেন এটা চলে যাবে আপনার এডুকেশন মিনিস্ট্রি, দেন এডুকেশন মিনিস্ট্রি থেকে ফরেন মিনিস্ট্রি। সো আপনার আমি ইউনিভার্সিটির উপরে ফোকাস করব। ইউনিভার্সিটি থেকে সত্যায়িত করে নিলেন, দেন রেজিস্টার বরাবর এটা ওখানে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয় ভেরিফিকেশনের জন্য। করার পরে আপনি যখন ভেরিফাই করে নেবেন, দেন সেই ডকুমেন্টসটা নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে এডুকেশন অফ মিনিস্ট্রি। এডুকেশন অফ মিনিস্ট্রিতে আপনার যখন ভেরিফিকেশন হয়ে যাবে, দেন আপনারা চলে যাবেন হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে। ফরেন মিনিস্ট্রি থেকে আপনার যতগুলো এডুকেশনাল ডকুমেন্টস আছে সবগুলো এডুকেশন মিনিস্ট্রি হয়ে দেন ফরেন মিনিস্ট্রিতে যাবে। আর এরপর আপনার আইএলটিএস স্কোর, সেটা অবশ্যই আপনারা জানেন কিভাবে প্রিপেয়ার করতে হয় আইএলটিএস এর জন্য। আইএলটিএসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যখনই আপনি হায়ার স্টাডিজের কথা চিন্তা করবেন তখনই ফার্স্টে আপনার আসবে হচ্ছে আইএলটিএস। এর সাথে জিআরইও আসতে পারে, কোনো ইউনিভার্সিটি জিআরই অপশনাল, কোনো ইউনিভার্সিটি জিআরই ম্যান্ডেটরি। সো ইট ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস। এরপর আপনি ভেরিফিকেশন করলেন আপনার ডকুমেন্টস, দেন এরপরে আসতে পারে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সম্পর্কে হয়তো আপনাদের ধারণা আছে। আপনারা কি জানেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা কি? জি ভাই। ওকে, সো কোন ইউনিভার্সিটি আপনার এটাকে বলা হয় অল্টারনেটিভ অফ আইএলটিএস। কোন ইউনিভার্সিটি লাইক আপনার আইএলটিএস এর পরিবর্তে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেটটা চাই, বাট এটা আসলে না ধরে রাখাই ভালো। যখন আপনি হায়ার স্টাডিজের কথা চিন্তা করবেন তখন ফার্স্ট ফোকাসিং হবে আইএলটিএস এর। মিডিয়াম ইনস্ট্রাকশন খুবই কম ইউনিভার্সিটিতে এটা অ্যাপ্লিকেবল। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে শুধু আমি মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করব না। আপনি যখন হায়ার স্টাডিজের কথা চিন্তা করবেন তখন আপনার চিন্তা করতে হবে আইএলটিএসটাকে ফোকাস করে। দেন আপনার লিগালাইজেশন অফ ডকুমেন্টস ফ্রম রেসপেক্টিভ এম্বাসি। দেন যখন আপনার সমস্ত ডকুমেন্টস স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এডুকেশন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে যখন আপনার অ্যাটেস্টেশন হয়ে যাবে,
যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন আপনার ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে। স্পেসিফিক কিছু ডকুমেন্টস এমবাসি চাই, যেগুলোর জন্য আপনার বিশেষ করে সৌদি আরবের জন্য আর কি লিগালাইজেশনটা লাগে। তবে এখন আমরা তো আগস্টে, হ্যাঁ আগস্টে আসছি। আগস্টের ক্ষেত্রে আমরা জানুয়ারিতে আসছি। আমাদের জানুয়ারি সেশনে থেকে তারা লিগালাইজেশনের বিষয়টা এটা তারা তুলে দিচ্ছে, যে আপনার ওই ইন্ডিয়াতে করতে হতো, ইন্ডিয়াতে ডকুমেন্টস পাঠানোর পরে ওটা আর কি ভেরিফিকেশন করে ওখান থেকে আসতে হতো। পরে এর পরবর্তীতে তারা একটা সিম্পলি একটা প্রসিডিউর করে দিয়েছে, যেটার মাধ্যমে আর কি আপনার সার্টিফিকেট গুলো ট্রান্সলেশন করে দেন এমবাসি থেকে সেটা ভেরিফাই করে নিতে হয়। তো এই হচ্ছে ডকুমেন্টেশন। সকল ডকুমেন্টস ইনক্লুডিং আইএলটিএস, মিডিয়া ফর্ম অফ ইনস্ট্রাকশন, সকল ডকুমেন্টস গুলো আপনার বোর্ড, স্কুল, ইউনিভার্সিটি, দেন এডুকেশন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, দেন এমবাসি ভেরিফিকেশন করতে হবে। এটা হলো ডকুমেন্টেশন। ওকে, সরি, এরপর আসতেছে আপনার প্রসেস। আপনি সেগুলো কিভাবে প্রসেস করবেন আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। যখন আপনি আপনার ডকুমেন্টস গুলো প্রিপারেশন করার পর আপনি ভেরিফিকেশন করলেন, এরপরে যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস গুলো লাগে। যে আপনার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনার যে ডকুমেন্টস গুলো থাকে, সকল এডুকেশনাল ডকুমেন্ট, আইএলটিএস, জিআরই, পাসপোর্ট, মানে যেগুলো রিলেটেড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউনিভার্সিটি যেগুলো রিকোয়ারমেন্টস গুলো দেয় সবগুলো ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন করার পরে আপনার যখন সাবমিট করতে হবে, যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন সাবমিট করতে হবে। আচ্ছা, সাপোজ আপনি সাবমিট করলেন, আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইনও শেষ, দেন তারা একটা ইভালুয়েশন প্রসিডিউরে যাবে। এটা হইতে পারে আপনার ইউনিভার্সিটি অথরিটি, হ্যাঁ দুই ভাবে হয়, একটা হচ্ছে ইউনিভার্সিটি অথরিটি দেখে, একটা দেখে ডিপার্টমেন্ট। মেইনলি এটা ফ্যাক্ট করে ডিপার্টমেন্টের উপরে, যে ডিপার্টমেন্ট কাকে নেবে। হ্যাঁ, সো ডিপার্টমেন্ট একটা ইভালুয়েশন প্রসিডিউরের মধ্যে যাবে, হয়তো সেক্ষেত্রে আপনার 4 থেকে 5 মাস বা 2-3 মাস, জায়গা ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। সো যখন ইভালুয়েশন শেষ হয়ে যাবে, সাপোজ আপনি অ্যাকসেপ্টেন্স পাইলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে দুই ধরনের অ্যাকসেপ্টেন্স আছে, একটা হচ্ছে কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স, একটা হচ্ছে আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স। সো কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্সটা কি আর আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্সটা কি? কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স হচ্ছে আপনাকে তারা অফার লেটারটা দিয়ে দিবে, বাট একটা কন্ডিশন দিতে হবে। সাপোজ লাইক আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন, সাপোজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করেছেন, আপনার উভয় মেনশন করছেন যে যদি রিসার্চ প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স পসিবিলিটি বেশি থাকে। তো সেক্ষেত্রে যদি আপনার আইএলটিএস না থাকে, যদি আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করেন এবং আপনার রিসার্চ প্রবলেমটা ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে ইউনিভার্সিটি আপনাকে গ্রাফ করবে। দেন যখন তারা অ্যাকসেপ্টেন্স লেটার আপনাকে পাঠাবে, সেই অ্যাকসেপ্টেন্স লেটারে আপনার কাছে একটা কন্ডিশন দেওয়া থাকবে যে আপনাকে এখানে এনরোল করার আগে আপনাকে আপনার আইএলটিএস স্কোরটা সাবমিট করতে হবে, আইএলটিএস সার্টিফিকেটটা সাবমিট করতে হবে। সো এটাই হচ্ছে যে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে আপনাকে এনরোল করার আগে আপনাকে এখানে আইএলটিএস স্কোরটা সাবমিট করতে হবে। সো এটাই হচ্ছে কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স। আনকন্ডিশনালটা হচ্ছে যেখানে আপনার কোনো অ্যাকসেপ্টেন্স, কোনো কন্ডিশন থাকবে না, আপনি জাস্ট ডিরেক্ট অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পর ডিরেক্ট এসে এনরোল করবেন মাস্টার্স অথবা পিএইচডি তে। দেন এরপরে আপনার ডকুমেন্টস গুলো অ্যাকসেপ্টেন্স পাইলেন, পাওয়ার পরে আপনার এখন ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এমবাসিতে। যত ডকুমেন্টস গুলো আপনি ভেরিফাই করছেন, সাবমিট করছেন, ইন্টারভিউটা হচ্ছে আপনার ডকুমেন্ট সাবমিট করার পরে ইন্টারভিউ প্রফেসররা কল করতে পারে, নাও পারে। আমাদের ক্ষেত্রে হয়েছিল, আমাদের ইন্টারভিউ আসলে ফিজিক্যালি হয় নাই, আমাদের অনলাইনে ইন্টারভিউ হয়েছিল, এবং সেটা আমার ক্ষেত্রে ছিল হচ্ছে আমাকে তারা কিছু কোশ্চেনারি দিয়েছিল, সেই কোশ্চেনারি মেবি 6টা বা 7টা কোশ্চেন ছিল। সেই 7টা বা 8টা কোশ্চেনে আমাকে নিজের ভিডিও রেকর্ড করে সেটা আমাকে আপলোড করতে হয়েছিল ইমেইলে। আবার অন্য ক্ষেত্রে হয়তো প্রফেসর ডিরেক্ট আপনাকে ফিজিক্যালি অনলাইনে জুম মিটিং এ ডাকতে পারে। জুম মিটিং ইন্টারভিউটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য। সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে তো
কন্ডিশন অ্যাকসেপ্টেন্স, আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স গেল। এরপর আপনি সমস্ত ডকুমেন্টস, অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পরে সমস্ত ডকুমেন্টস গুলো আপনি প্রিপেয়ার করে এমবাসিতে জমা দিবেন আপনার ভিসার জন্য। এমবাসি সেগুলো ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে যদি এমবাসি থেকে আপনি ভিসা পেয়ে যান, বা এমবাসি যদি মনে করে যে আপনার ফুল ফান্ড আছে বা আপনি নিজে ক্যাপাবল এখানে স্টে করার জন্য, হোক সেটা সৌদি আরব বা আদার কান্ট্রি বা মিডল ইস্ট অন্য কান্ট্রি, তাহলে সেক্ষেত্রে তারা হয়তো ভিসা দিয়ে দেবে। যখন আপনি ভিসা হবেন বাস তখন আপনি ফ্লাই করবেন। সো এটা গেল প্রসিডিউর। ফার্স্ট আপনি ডকুমেন্টস গুলো রেডি করবেন, সাবমিশন ডকুমেন্টস গুলো রেডি করবেন ভেরিফিকেশনের জন্য, দেন সাবমিশন, দেন আসবে আপনার ইন্টারভিউ। ইন্টারভিউ এর উপর বেসিস করে হতে পারে সেটা ফিজিক্যাল ইন্টারভিউ জুমে, অথবা সেটা হতে পারে ভিডিও কলিং ইন্টারভিউ লাইক মি। দেন তারা একটা ডিপার্টমেন্ট একটা ইভালুয়েশনে যাবে, দেন অ্যাকসেপ্টেন্স লেটার পাইলেন, দেন ডকুমেন্টস গুলো, সমস্ত ডকুমেন্টস গুলো যেগুলো প্রয়োজন রিকোয়ার্ড, এগুলো সবগুলো রিকোয়ারমেন্টস এর কথা আপনার এই ডিপার্টমেন্টে বা ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেওয়া থাকে। সেই ডকুমেন্টস গুলো আপনি এমবাসিতে সাবমিট করার পরে হয়তো এমবাসি সৌদি আরবের জন্য মনে হয় স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে 5 থেকে 7 দিন সময় নেই ভিসা দেওয়ার জন্য। দেন ভিসা হয়ে গেলে দেন আপনি ফ্লাই করতে পারবেন। ওকে, দেন জব অপরচুনিটি কেমন হইতে পারে, লাইক এখানে জব অপরচুনিটিটা ভালো আছে। আপনি লাইক রিসার্চের ক্ষেত্রে আপনি নিজেকে এক্সপ্লোর করতে পারেন, বা ইন্ডাস্ট্রি এখানে হিউজ এবং খুবই কি বলবো নাম করা করা কোম্পানি গুলো এখানে আছে, বিশেষ সৌদি আরবে আছে আরামকো, আরো বড় বড় কোম্পানি এখানে আছে, সেখানে আপনারা এনরোল করতে পারেন গ্রাজুয়েশনের পরে। প্লাস অডিট এবং টেস্টের আপনাদের যে অ্যাবিলিটিটা আছে সেটা আপনারা এক্সপ্লোর করতে পারেন। অর্থাৎ আমি বলবো ফ্র্যাঙ্কলি সেটা হচ্ছে আপনি আপনাকে যদি যোগ্য হিসেবে তৈরি করতে পারেন, দেন you have a lot of opportunities to enroll in any areas. You can go research and development, you can go in industry, you can go audit and testing, but you have to be able, you have to make yourself the best for the job opportunity for the position. So opportunity আছে হিউজ, বাট নিজেকে তৈরি করতে হবে এভাবে। আর যেহেতু মিডল ইস্টের কথা স্পেশালি আমি বলবো সৌদি আরবের ক্ষেত্রে, যেহেতু এজ এ মুসলিম আমি মনে করি এটা আমার জন্য একটা বেস্ট ডিসিশন ছিল সৌদি আরবে আসার। এখানে আর কি ইসলামিক একটা পরিবেশ পাবেন যদি আসেন, সব মিলাই আর কি সব দিকে মুভ করতে পারবেন। আপনার আমি বলবো যে এট ফার্স্ট যাদের ইচ্ছা আছে হায়ার স্টাডিজ এর, তারা এট ফার্স্ট দেশ থেকে বের হন। সেটা যে কোনো কান্ট্রি হইতে পারে, শুধু না আপনার আমি মেনশন করবো না যে সৌদি আরবে আসতে হবে। এট ফার্স্ট আপনি আপনাকে নিজেকে দেশ থেকে বের করেন। যদি হায়ার স্টাডিজ ইচ্ছা থাকে তাহলে আপনি নিজেকে দেশ থেকে বের করুন, দেন দেখবেন যে আপনার জন্য অনেক রাস্তা খুলে গেছে। বাট শর্ত হচ্ছে আপনাকে প্রুভ করতে হবে যে আমার অ্যাবিলিটি আছে যে কোনো দিকে মুভ করার, যে কোনো জায়গায় মুভ করার। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। ওকে, জব অপরচুনিটি গেল। জব অপরচুনিটি অ্যাভেলেবল আছে যদি আপনি নিজেকে এভাবে তৈরি করতে পারেন। ওকে, মেবি আমার স্লাইডস আসলে খুব ব্যস্ততার মধ্যে স্লাইডস তৈরি করতে পারি নাই, তারপরেও কিছু 2-3টা স্লাইডস তৈরি করলাম। ওকে, কোশ্চেন অ্যান্সার সেশনের আগে আমি সামারি দিই। আমার পার্ট ছিল 2টা, একটা হচ্ছে ডকুমেন্টেশন, একটা হচ্ছে প্রসিডিউর। ডকুমেন্টেশনের ক্ষেত্রে বলছি সকল এডুকেশনাল ডকুমেন্টস, পাসপোর্ট, যারা বিবাহিত তাদের নিকানামা, সমস্ত ডকুমেন্টস গুলো নিজ নিজ প্রতিষ্ঠান অথবা নিজ নিজ কর্মস্থল থেকে সত্যায়িত করে দেন এডুকেশন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি, দেন ফরেন মিনিস্ট্রি। এরপরে অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পরে সেগুলো এমবাসিতে জমা দিতে হবে ভিসা পাওয়ার জন্য। যদি আপনি ভিসা পেয়ে যান তাহলে আপনি তখন ফ্লাই করবেন। ফ্লাই করার পরে তো এসে আপনি শুরু করবেন আপনার স্টাডি লাইফ, দেন গ্রাজুয়েশন সেট করবেন অথবা পিএইচডি শেষ করে দেন আপনার জব অপরচুনিটি আছে এখানে। ওকে, এটুকুই ছিল আমার পক্ষ থেকে। এখন যদি হোস্ট
কোশ্চেন অ্যান্সার সেশনের ব্যবস্থা করেন, তাহলে হয়তো অডিয়েন্সের মধ্যে কিছু কোশ্চেন থাকতে পারে আমার জন্য, প্লিজ। Assalamu alaikum. Thank you for that, for your invitation for this seminar. So আমি আজকে কথা বলবো মেয়েদের কি অপরচুনিটিস আছে মিডল ইস্টে বা কিং ফাহাদ ইউনিভার্সিটিতে। আমি বর্তমানে মাস্টার্স স্টুডেন্ট হিসেবে আছি ম্যাটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্টে। সো আমি একটা স্লাইড শেয়ার করছি। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? আপু মেবি প্রসেসিং। ওকে। সো প্রথমে আমি কথা বলবো কোন কোন ইউনিভার্সিটিতে মেয়েদের জন্য অপরচুনিটি আছে। ফার্স্ট, কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম এন্ড মিনারেলস এ মেয়েদের জন্য খুব ভালো ধরনের অপরচুনিটিস আছে। কিং ফাহাদ মেইনলি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আর বিজনেস ডিপার্টমেন্ট গুলা আছে। মেইনলি ইঞ্জিনিয়ারিং এর জন্য কিং ফাহাদ সবচেয়ে বেস্ট, আর পেট্রোলিয়াম ডিপার্টমেন্টটা হলো ওয়ার্ল্ডে 4th। সো আমি বলতে পারি এটা ইঞ্জিনিয়ারিং এন্ড পেট্রোলিয়ামের জন্য বেস্ট সৌদি আরবে। দেন আরেকটা ইউনিভার্সিটি আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ভালো ইউনিভার্সিটি, যেটা কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে আমরা কাস্ট বলি। দেন আছে কিং আবদুল্লাহ আজিজ ইউনিভার্সিটি। সো প্রিভিয়াসলি সৌদি আরবে মেয়েদের স্টাডিজ এর জন্য মাহরাম বাধ্যতামূলক ছিল, বাট কয়েক বছর আগে থেকে মাহরামের ব্যাপারটা তুলে দিছে। তো যাদের মাহরাম নেই তারাও কিং ফাহাদ বা কস্ট বা কিং আবদুল্লাহ আজিজ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারে। তো আরেকটা ইউনিভার্সিটি আছে যেটা প্রিন্সেস নোরা ইউনিভার্সিটি, সেটাতে হলো মাহরাম দরকার পড়ে। আর দুবাইয়ে একটা ইউনিভার্সিটি আছে যেটা মেয়েদের জন্য অনেক ভালো স্কলারশিপ অপরচুনিটি দেয়, সেটা হলো খলিফা ইউনিভার্সিটি। সো খলিফা ইউনিভার্সিটিতে টেক্সটাইল রিলেটেড যে সাবজেক্টটা আছে সেটা আমি বলবো ম্যাটেরিয়াল সায়েন্স। ওরা ম্যাটেরিয়াল সায়েন্সের সাথে স্পেস টেকনোলজি নিয়েও কাজ করে, তো যাদের স্পেসের প্রতি ফ্যাসিনেশন আছে তারা অ্যাপ্লাই করতে পারেন। খলিফা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ অনেক ভালো, খুব ভালো পরিমাণে স্টাইপেন্ডও দেয় তারা। আর যারা ম্যারিড তাদের স্পাউসদের জন্য অপরচুনিটি আছে। ইভেন যাদের বেবি আছে ওরা মেবি বেবিদের জন্য ডে কেয়ার সেন্টারও প্রোভাইড করে। দেন কাতারে একটা ইউনিভার্সিটি আছে হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি, এটা তো মেয়েদের জন্য ভালো অপরচুনিটি আছে। সো আমি বলবো কি, হ্যাঁ জি, এখন চেঞ্জ হয়েছে। আচ্ছা আমি আবার শেয়ার করছি তাহলে। এখন
এখন কোন স্লাইডটা দেখা যাচ্ছে? বেস্ট ইউনিভার্সিটিস, এই স্লাইডটা? ওকে ওকে, মেবি। স্লাইড কি চেঞ্জ হয়েছে এখন? আমি এখান থেকে চেঞ্জ করব। এটা করা যেতে পারে, আমি আমার মতো বলি, পরে আমি স্লাইডটা আপনাকে প্রোভাইড করে দিব, তো ওইটা আপনি স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারেন। জি, মোস্ট প্রবাবলি আমার ইন্টারনেট কানেকশনের সমস্যা। সো আমি কন্টিনিউ করি। জি, আমি বলবো অ্যাজ আ কিং ফাহাদ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ফিমেল স্টুডেন্ট হিসেবে আপনারা কি অপরচুনিটিস বা ফ্যাসিলিটিস পাবেন। এখানে আপনারা যে ডিপার্টমেন্টেই আসেন, আপনারা ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ এনভায়রনমেন্ট পাবেন। এখানে আমি যতটা এক্সপেরিয়েন্স করেছি, ল্যাব অপরচুনিটিস ইটস সিমিলার টু ইউরোপ অ্যান্ড ইউকে ওর ইউএসএ। ল্যাবে আপনি সব ধরনের অপরচুনিটিস পাবেন, সব ধরনের টেস্টিং এর। কোনো টেস্টিং এর জন্য আপনাকে ধরেন কাজ আটকাইতে হবে না, সব ধরনের টেস্টিং বা সব ধরনের ল্যাব এখানে আছে। তো আপনি ধরেন একটা ল্যাবে কাজ করছেন, আপনি কোলাবোরেটলি অন্য ল্যাবের সাথেও কাজ করতে পারেন। এই ল্যাবে কাজ করা বা রিসার্চ অপরচুনিটিসটা এখানে অনেক বেশি। দেন আপনার যেটা এক্সপেন্সেস, সেটা আমি বলবো পুরা সব এক্সপেন্সেস ইউনিভার্সিটি থেকেই কাভার হয়। যেমন অ্যাকোমোডেশনটা ফ্রি দিচ্ছে। অ্যাকোমোডেশনে আপনার যা যা লাগে, ওয়াশিং মেশিন থেকে শুরু করে ফ্রিজ পর্যন্ত সব ইউনিভার্সিটি প্রোভাইড করে ফিমেল স্টুডেন্টদের জন্য। ফিমেল রেস্টুরেন্টে ফুডটা সাবসিডাইজড। দেন আমরা যে আমাদের ডর্মটা ডিপার্টমেন্ট থেকে একটু দূরে, তো ট্রান্সপোর্টেশনটাও ইউনিভার্সিটি প্রোভাইড করে আপনি ডর্ম থেকে ডিপার্টমেন্ট যাওয়া পর্যন্ত। তারপর আমি বলবো মান্থলি স্টাইফেনের কথা। মান্থলি স্টাইফেন মেয়েদের জন্য মোস্টলি যে পার্ট টাইম জবটা থাকে সেটা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ থাকে। রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দুইটাই আপনি আপনার জন্য খুবই ভালো ফিমেল স্টুডেন্টদের জন্য। লাইক আপনি যদি এখানে রিসার্চ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপে কাজ করেন, তো আপনি ওটা সিভিতে অ্যাড করতে পারছেন। তো আপনি এখানে মাস্টার্স শেষ করে যদি আপনার প্ল্যান থাকে বাংলাদেশে যাওয়ার, তো আপনি এই টিচিং এক্সপেরিয়েন্সটা আপনার সিভিতে অ্যাড করে বাংলাদেশে যে কোনো টিচিং ইনস্টিটিউশনে আপনি অ্যাপ্লাই করলে এখানে আপনি বেনিফিট পাবেন। আর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপটাও আপনার জন্য ভালো হবে। তো আপনি ফার্দার হায়ার স্টাডিজ লাইক পিএইচডি, তো ওইটাতে আপনাকে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে আমি বলবো। তো মান্থলি স্টাইফেন হলো মাস্টার্স এর জন্য 2500 রিয়াল আর পিএইচডির জন্য 5000 রিয়াল হয়। এখানে খাওয়া দাওয়ার পরে ভালো রকম সেভিংস হয়। আর যাদের স্পাউস আছে, মাহরাম ছাড়াও কিং ফাহাদ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়, কিন্তু যাদের স্পাউস আছে তারা ডিনশিপের মাধ্যমে তাদের স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার স্পাউসের জন্য ইউনিভার্সিটি ভিসা দিবে আর ইকামা দিবে, কিন্তু আপনার অ্যাকোমোডেশনের জন্য ইউনিভার্সিটি কোনো ফ্যাসিলিটি দিবে না। আপনি যদি আপনার স্পাউস নিয়ে থাকতে চান, আপনি ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরে আপনার স্পাউস বা বেবি নিয়ে থাকতে পারবেন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কথা আমি বলবো বিশেষ করে। তো মিডল ইস্ট শুনলে মনে হয় যে এখানে স্কোপ কেমন হবে বা কি হবে এরকম, বাট অ্যাজ আ ফিমেল স্টুডেন্ট আপনি বেস্ট অপরচুনিটিস আপনি এখানে পাবেন আমি বলবো। তো আমাদের মেয়েদের জন্য আলাদা সুইমিং পুল আছে, জিম আছে, রেস্টুরেন্ট আছে, তারপর আলাদা রিক্রিয়েশন এরিয়া আছে, ফুটবল ফিল্ড আছে, বাস্কেটবল ফিল্ড আছে, সব মেয়েদের জন্য আলাদা। ইভেন ছেলে আর মেয়েদের জন্য
বাসের রুটও আলাদা। মেয়েদের বাস ছেলেদের রুটে যায় না, ছেলেদের বাস মেয়েদের রুটে আসে না। তো আমি বলবো এইটা ম্যারিড বা আনম্যারিড ফিমেলদের জন্য সেফেস্ট এরিয়া আমি বলবো। ইভেন আপনার এডুকেশনের জন্য বেস্ট প্লেস, বিকজ ক্লিনার থেকে শুরু করে প্রফেসর পর্যন্ত সবাই ফিমেল স্টুডেন্টদের প্রতি অনেক বেশি রেসপেক্টিভ। তো ধরেন আপনি কোনো টপিক বুঝতে পারেন নাই বা কিছু হয় নাই, প্রফেসর অ্যাজ আ ফিমেল স্টুডেন্ট আপনাকে আলাদা কেয়ার করবে। তো আপনি কখনো লাইক শাই ফিল করবেন না যে আমি প্রফেসরের সাথে এটা শেয়ার করবো, প্রফেসরের কি লাগবে। বাট ওর প্রফেসর অনেক বেশি ফ্রেন্ডলি হয়, কারণ আমরা যখন ওরা প্রফেসররা এটা বুঝতে পারে যে আমরা আমাদের ফ্যামিলি ছেড়ে এখানে আসছি বা এরকম। তো কারো স্কোর কম আসলে প্রফেসর তাকে আলাদা করে ডেকে তার প্রবলেমটা সলভ করার চেষ্টা করে। তারপর আমি বলবো মেডিকেল ফ্যাসিলিটিস এর কথা। এখানে প্রাইমারি মেডিকেল সবকিছু ফ্রি পাওয়া যায়, ডেন্টাল থেকে শুরু করে টেস্টিং যা যা বলেন নর্মালি সবই এখানে। ইউনিভার্সিটির ভেতরে যে ক্লিনিক আছে ওইখানে সবকিছুর ব্যবস্থা আছে যেটা ফ্রি। এন্টারটেইনমেন্ট বলতে বলবো প্রতি উইকেন্ডে ইন্টারন্যাশনাল ক্লাব থেকে আমাদের জন্য ট্যুরের ব্যবস্থা রাখে। লাইক এটা শপিং ট্যুর হইতে পারে, এটা বিচ ট্যুর হইতে পারে। আর কিং ফাহাদের হলো মেয়েদের জন্য প্রাইভেট বিচ আছে, তো মাঝে মাঝে ইন্টারন্যাশনাল ক্লাব থেকে প্রাইভেট বিচে যাওয়ার ব্যবস্থা করে। আর পুরোটা খরচ হলো আমাদের যে ডিনশিপ আছে ওই ডিনশিপ থেকে স্টুডেন্ট ফান্ড থেকে হলো বের করা হয়। মেয়েদের জন্য আলাদা প্লে গ্রাউন্ড আছে, ফিমেল ক্লাবস আছে। আর সবচেয়ে ভালো ব্যাপার যেটা, যখন এক্সামস কাছে আসে বা আমরা অনেক স্ট্রেসে পড়ে যাই, সাবমিশন থাকে, তো ফিমেল স্টুডেন্ট ক্লাব বা ডর্মের সুপারভাইজাররা রিল্যাক্সেশন ডে অ্যারেঞ্জ করে, যেখানে বুফে থাকে, বিভিন্ন ধরনের রিক্রিয়েশনের ব্যবস্থা থাকে। তো আমি কিছু ছবি এখানে অ্যাড করে দিয়েছি, তো আপনার ওই ছবিগুলো দেখলে বুঝতে পারতেন। বাট আই ডোন্ট নো কেন স্লাইডটা শেয়ার হইতেছে না। তো আমি বলবো কিং ফাহাদ মেয়েদের জন্য বা মিডল ইস্ট মেয়েদের হায়ার এডুকেশনের জন্য বেস্ট প্লেস আমি বলবো। আমি যখন ফার্স্ট প্লেন থেকে নেমে এয়ারপোর্টে ইমিগ্রেশনের লাইনে দাঁড়াই, সামনে হলো একটা মহিলা, বাচ্চা ছিল সাথে, তো তার সামনে দুইজন পুরুষ ছিল। তো সিকিউরিটি কি করলো, বেবি সহ যে মাটা দাঁড়ায় আছে সামনে থেকে তিনজনকে সরায় বেবি সহ মাকে ইমিগ্রেশন আগে করে দিল। তো এই এক্সাম্পলটা আমি দিলাম এই কারণে যে এইখানে মেয়েদের প্রতি রেসপেক্টটা এই লেভেলের হয়। তো আমি এখানে এজন্য কিং ফাহাদে এসে অনেক কমফোর্টেবল ফিল করি। এছাড়া মিডল ইস্ট ছাড়াও কিছু স্কলারশিপ আছে। তো আমার কলিগরা মোটামুটি কিং ফাহাদ বা হায়ার এডুকেশন নিয়ে সবকিছুই কভার করছে। তো আমি বলবো কিং ফাহাদ ছাড়াও আপনারা মিডল ইস্টে অনেক, মিডল ইস্টে ধরেন কাতার, দুবাই, ইউএই অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেখানে স্কোপ আছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর ইউনিভার্সিটি বা স্কলারশিপ বা অ্যাকসেপ্টেন্সের আমি বলবো 60% ডিপেন্ড করে হাউ মাচ ইনফরমেশন ইউ নিড ফর দিস স্কলারশিপ। আপনি যত বেশি জানবেন আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিউর তত বেশি ইজি হবে। আর আপনারা যখন ধরেন টেক্সটাইল থেকে অন্য কোনো ডিপার্টমেন্টে মুভ করতে যাবেন, তখন আমি বলবো এসওপিটা ওইভাবে লেখার জন্য। লাইক আপনি টেক্সটাইল থেকে ম্যাটেরিয়াল মুভ করতেছেন, তো আপনার এসওপিটাতে যাতে এরকম একটা স্টোরি থাকে যে আপনার টেক্সটাইলটা ম্যাটেরিয়ালি রিলেটেড, আর আপনার ফিউচার প্ল্যানটা ওইরকম যে আপনি টেক্সটাইল থেকে ম্যাটেরিয়ালে কেন মুভ করতে চাচ্ছেন, যাতে ভিউটা ক্লিয়ার থাকে। তখন অ্যাকসেপ্টেন্সের রেট অনেক বেশি বেড়ে যায়। আর সিজিপিএ তো ইম্পর্টেন্ট। আমি বলবো যে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে সিজিপিএ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কম থাকলে হবে না আমি সেটা বলতেছি না, বাট সিজিপিএটা ইম্পর্টেন্ট। আর বাকি তো আইএলটিএস, আপনার আদার্স ডকুমেন্ট সবকিছু মিলায় স্কলারশিপটা হয়। তো এছাড়া টেক্সটাইলের জন্য আরো অনেক ভালো স্কলারশিপ আছে, যেটা আমি বলবো ইরাসমাস মুন্ডাস, দেন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, দেন আরেকটা খুব ভালো স্কলারশিপ আছে যেটা এ স্টার সিঙ্গাপুরের, ওইটাও ফিমেলদের জন্য ভালো। এজেন্সি, ওইটার ফুল ফর্ম এজেন্সি ফর সায়েন্স টেকনোলজি অ্যান্ড রিসার্চ। দেন ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সুইডেন ইনস্টিটিউট স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারেন।
তো সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ যেটা, সেটা হলো আপনাকে 2 বছর, এটাতে আপনার স্পেশাল যেটা সেটা হলো আপনাকে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। সুইডেনে অনেক ভালো একটা টেক্সটাইল ইউনিভার্সিটি আছে, যেটা ইউনিভার্সিটি অফ বোরাস। এখানে ওরা স্মার্ট টেক্সটাইল নিয়ে কাজ করে। তো আপনারা যারা ফিমেল যারা ইন্টারেস্টেড আছেন স্মার্ট টেক্সটাইল নিয়ে, তারা ওইখানে অ্যাপ্লাই করতে পারেন। সো এই তো মনে হয় আমি সব কভার করেছি। তো এছাড়া যার কিছু কোশ্চেন থাকলে করতে পারেন, আমি ওইটার আনসার দিব। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আমার ভয়েস ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। প্রথমে ভাই অসংখ্য ধন্যবাদ আয়াতুল ইসলাম খান ভাইয়াকে এই সুযোগটা দেওয়ার জন্য। আসলে আমি ওয়ার্ল্ড এন্ট্রি কোনো প্ল্যান ছিল না, আমি জাস্ট ইন্টারেস্ট শো করেছি আর কি, যদিও আজকে মোস্টলি কিং ফাহাদ বেসড আলোচনা হয়েছে। সো আই ফিল লাইক যে এখানে আমার কিছু ইনপুট দেওয়ার সুযোগ আছে বেসড অন আদার ইউনিভার্সিটি ইন সৌদি আরেবিয়া। তো আমার প্রেজেন্টেশনের মূল ফোকাস থাকবে কিং আব্দুল আজিজ, কিং সাউদ, কিং আব্দুল্লাহ এবং কাতারা একটা ইউএ ইউনিভার্সিটি। সো আমার একটা প্রিমেড একটা প্রেজেন্টেশন আছে, সো if I can share that with you. আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে ভাইয়া? ওকে ভাইয়া, তাহলে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমি প্রেজেন্টেশন শুরু করতে চাচ্ছি। তার আগে আমি আমার যারা আগে প্রেজেন্ট করেছেন একজন আপু, দুজন ভাইয়া, তাদের অভিনন্দন জানাচ্ছি তাদের খুবই সুন্দর প্রেজেন্টেশনের জন্য। তো আমি জাস্ট তাদের সাথে কিছু অ্যাড করবো ইনশাআল্লাহ। এবং যেহেতু কিং ফাহাদ তাদের এক্সপার্টিজ, আমি কিং ফাহাদ নিয়ে কথা বলবো না আপাতত, আমি বাকি কিছু নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, সো আমার পরিচয় দিতে গিয়ে, আমার পূর্ণ নাম সরকার শাকিউর রহমান শুভ। আমি এখন পিএইচডি করছি কিং কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স। আমার মাস্টার্স এখান থেকে। আমার ব্যাচেলর ছিল কিং সাউদ ইউনিভার্সিটি, যেটা রিয়াদে। এবং ব্যাচেলর আগে আমাকে ডিপ্লোমা করা লাগছিল আর কি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, সেটাও ছিল ইমাম মোহাম্মদ বিন সৌদ ইউনিভার্সিটি, একটা ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদে। মানে আমার ব্যাচেলর হচ্ছে রিয়াদে এবং মাস্টার পিএইচডি দুটোই এখন কিং আব্দুল আজিজ আর কি। সো আলহামদুলিল্লাহ, সেই 2012 সাল থেকে সৌদি আরবে পড়াশোনা করছি। তো আমি শুরু করতে চাচ্ছি প্রেজেন্টেশনটা জাস্ট কিছু কি পয়েন্টস দিয়ে, যে আসলে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু আমি লাস্ট স্পিকার, আমি চাবো একটা টোটাল একটা সামারি দিতে এবং আমাদের আলোচনা জিস্ট গুলো সেগুলো নিয়ে কথা বলতে আর কি। এবং ডেফিনেটলি এরপরে আলোচনা সেশন হবে। সো আশা করি এই আলোচনা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা কাইন্ডলি নোট ডাউন করেন এবং আই উইল বি ওপেন টু আনসার এনি অফ ইউর কোয়েশ্চেনস। সো কি পয়েন্টে ফার্স্টে কথা বলবো যে কেন মিডল ইস্ট নিয়ে আমরা আমরা আপনাদের সাথে কথা বলছি, কেন মিডল ইস্টে আপনারা আসবেন, বা ইউনিভার্সিটি র্যাঙ্কিং গুলো নিয়ে কথা বলবো, দেন কি কি কোয়ালিফিকেশন লাগবে, কি কি ডকুমেন্টেশন লাগবে। আবারও বলছি, আমি ইন জেনারেল কথাগুলো বলবো আর কি, স্পেসিফিক কিং ফাহাদ বা কিং আব্দুল আজিজ না, ইন জেনারেল কি কি লাগে ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অ্যাপ্লিকেশন প্রসিজারটা, তারপর আমি কিং আব্দুল আজিজের স্যাম্পল অ্যাপ্লিকেশন প্রসিজার দেখাবো, কোনো সেলফ ফান্ডের অপশন আছে কিনা সেটাও দেখাবো। এবং ফাইনালি যেটা নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আপনাদের অনেক কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে প্রোজ এন্ড কনস টু স্টাডিং ইন মিডল ইস্ট। তো প্রথমত আসি যে কেন মিডল ইস্টে আসবো। তো এখানে জাস্ট একটা প্রেজেন্টেশন, মক্কা মদিনা আছে, এখানে দুবাই এবং মসজিদ আল আকসা ছবিটা দেওয়া হয়েছে, জাস্ট আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে এগুলো হচ্ছে দ্য থিং উই লুক ফর ইন মিডল ইস্ট। সো একটা বেসিক একটা কথা বলি আর কি, কেন মিডল ইস্ট আমার নিজের পছন্দ। একটা মেন কারণ হচ্ছে যে ডিস্টেন্স। আমরা যতই বাইরে থাকি না কেন, আমাদের ফ্যামিলির প্রয়োজনে হোক বা যে কোনো প্রয়োজনে হোক, আমাদের দেশে আসা যাওয়া করা লাগে। তো আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপের দিকে তাকান, সেখানে আপনি ইজিলি দেখতে পারবেন যে মিডল ইস্ট আর বাংলাদেশ তো খুব বেশি দূর না। যেমন আপনার ঢাকা টু দাম্মাম, যেটা কিং ফাহাদে যেতে সম্ভবত 4 থেকে 4.5 ঘন্টা লাগে, অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ। আমার বাকিরা এটা ভালো বলতে পারবেন।
আর জেদ্দা আসতে লাগে হচ্ছে মাত্র 6.5 ঘন্টা, রিয়াদে লাগে 6 ঘন্টা। ঢাকা টু দুবাই, ঢাকা টু দোহা, মানে মিডল ইস্টের সবগুলো দেশে বাংলাদেশ থেকে মাত্র 6 ঘন্টা দূরত্ব অবস্থিত। তো এটা আসলে বিগ ডিল, এটা জাস্ট আমি এই জন্য প্রেজেন্ট করি কারণ যেটা হয় আসলে যে যারা ইউএস কানাডাতে পড়াশোনা করেন, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেন, তারা চাইলেও দেশে আসতে পারেন না। মেন কারণ হচ্ছে যে প্লেন টিকিটটা, এটা হিউজ একটা অ্যামাউন্ট অফ মানি দেওয়া লাগে, এন্ড অলসো ডিস্টেন্সটা হিউজ ম্যাটার। এবং ডিস্টেন্স এই জন্য বলছি যে আমাদের কিছু বিপদ আপদ আসে, যেহেতু আমরা দেশের বাইরে থাকি, ফ্যামিলির কেউ মারা গেলে অথবা কোনো কোনো ধরনের রোগ বালাই হলে আমাদের অনেক ক্ষেত্রে এগুলো অ্যাটেন্ড করা লাগে। সো মিডল ইস্ট থেকে এটা খুবই সম্ভব। আমি নিজে এক্সাম্পল বলছি আর কি। আমার আব্বা রাহিমুল্লাহ, ওনাকে জানা দর্শক করুক, 2017 সালে মারা গিয়েছেন। তো ওটা একটা উইকেন্ড ছিল, ইউনিভার্সিটি বন্ধ, আমার আব্বা শুক্রবার সকালে মারা গেলেন। তো আমি ইমিডিয়েটলি বিকেলের ভিতরে আমি দেশে যেতে পেরেছি আর কি। সো এই ব্যাপারটা শুনে আমার কাউন্টার পার্ট যারা ইউএস কানাডাতে পড়াশোনা করেন, আমার কলিগ, আমার ফ্রেন্ডসরা, তারা খুব অবাক হয়েছে যে আমরা কখনো কল্পনা করতে পারি না যে আমরা 6 ঘন্টার মধ্যে দেশে উপস্থিত থেকে নিজের বাবার মানে কবর এবং তার যে জানাজা সবকিছু যে উপস্থিত থাকতে পারা, এটা একটা হিউজ সাপোর্ট ছিল। আমার বিশ্বাস যে আমি যদি সৌদি আরবে না থেকে অন্য কোথাও থাকতাম, আমি হয়তো এই সুযোগটা পেতাম না। সো এটা হয়তো অনেকে ফিল করবেন না এখন, বাট ফিউচার আপনাকে ফিল করবেন যে এই অপরচুনিটি একটা হিউজ একটা ব্যাপার, যে আপনার ফ্যামিলির এই ডিয়ারিং নিড গুলোকে আপনি ফিল আপ করতে পারছেন। সো এনিওয়ে, আমি একটু ডিটেইল হয়ে গিয়েছিলাম। সাম টু ব্যাক পয়েন্ট, যে ওয়াই মিডল ইস্ট, ফার্স্ট পয়েন্ট, দ্য ডিস্টেন্স। You are so close to your country so that you can go and you can take care of your families in time of need. ওকে, এখন কিছু আমি স্ন্যাপশট দেখাবো যে যে বিষয়গুলো আসলে আপনাদের কারো ডিটেলস কথা বলবো, জাস্ট আমি কিছু আইডিয়া দিচ্ছি যে বিষয়গুলো। সেগুলো হচ্ছে যে সৌদি আরবের যে পড়াশোনাটা, সেটা টোটাল হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ। সো গভর্নমেন্ট স্কলারশিপ দুটো পার্ট থাকে, হচ্ছে মান্থলি স্টাইপেন্ড, সেটা সব ইউনিভার্সিটির জন্য সেম, কিং আব্দুল আজিজ, কিং ফাহাদ, কিং সৌদ, সবার জন্য সেম। এবং সেটা মাস্টার্স পিএইচডি হচ্ছে 890 রিয়াল, বাংলাদেশের প্রায় অলমোস্ট 30-35 হাজার টাকার মতো। এবং এর বাইরে হচ্ছে ইউনিভার্সিটি কেন্দ্রে কিছু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচার অ্যাসিস্ট্যান্ট কিছু আলাদা কিছু অ্যাডিশনাল জব থাকে, সেটার জন্য আলাদা পেমেন্ট করা হয়। ওটা আমরা ডিটেলস কথা বলবো সামনে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মেনশন করবো, যে ইউএস কানাডার মতো মিডল ইস্টে পড়াশোনা করার জন্য কোনো সুপারভাইজারকে কোনো মেল করতে হয় না। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এই বিষয়টা যেহেতু সবাই কম বেশি আমরা আইডিয়া রাখি বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা করার ব্যাপারে, তো সুপারভাইজারকে কিভাবে ইমেল করবো, রিপ্লাই পাওয়া যায় না, এটা হিউজ একটা ইস্যু ইউএস কানাডা অ্যাপ্লাই করার জন্য। আলহামদুলিল্লাহ সৌদি আরবে এই সমস্যাটা নেই, যেহেতু গভর্নমেন্ট স্কলারশিপ আপনি অ্যাপ্লাই করবেন, আপনার যদি ফুলফিল করার রিকোয়ারমেন্ট, দে উইল কল ইউ ফর ইন্টারভিউ এন্ড আপনি চান্স পাবেন। সো এখানে টোটাল হচ্ছে আপনার সাথে সৌদি গভর্নমেন্টের সাথে একটা লিঙ্ক আপ, সো উইচ ইজ মাচ ইজিয়ার টু ক্র্যাক, এন্ড এটা খুব ইজি হয় স্কলারশিপটা পেতে গিয়ে আর কি। সেকেন্ড পয়েন্ট, কোনো টিউশন ফি নেই, এটা একটা হিউজ সাপোর্ট। এই জন্য বারবার আমি স্কলারশিপ বলছি, ফান্ডিং বলছি না, কারণ এখানে এটা কোনো ফান্ড না, এটা জাস্ট স্কলারশিপ। আপনি এখানে ফ্রি পড়াশোনা করবেন এবং স্কলারশিপটা আন্ডারে আপনার থাকা, আপনার টিউশন ফিজ, আপনার মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল সাপোর্ট সবকিছু একসাথে ইনক্লুডেড। নো নিড ফর ফান্ডিং, জাস্ট আমি আগে কথা বলেছি। ফ্রি হাউজিং, আপনি এখানে ফ্রি থাকতে পারবেন। বাই ফ্রি বলতে গেলে এখানে শুধু যারা সিঙ্গেল স্টুডেন্ট তাদের জন্য এখানে ফ্ল্যাট প্রোভাইড করা হয়, যারা ফর ফ্যামিলি স্টুডেন্ট তাদের জন্য এটা পরে আসছে, কিং আব্দুল আজিজ এটা আছে, অন্য ইউনিভার্সিটিতে নেই, সেটা আমি ওই পয়েন্ট এসে বলবো। ফ্রি হেলথ ইন্স্যুরেন্স, সাবসিডাইজড মিল, এন্ড প্রতি বছর আপনারা বাংলাদেশে আসার জন্য টিকিট পাবেন। এটা ইউনিভার্সিটি প্রতি বছর আপনাদেরকে সামারে, যেহেতু আমাদের মোস্টলি ট্রাইমেস্টার, মানে দুটো সেমিস্টার আমাদের, অগাস্ট এবং হচ্ছে জানুয়ারি, সো আমাদের হচ্ছে মোস্টলি মে, জুন, জুলাই এই 3টা মাস ছুটি থাকে আর কি। সো 2.5 থেকে 3 মাস আমাদের প্রতি বছর ছুটি পাই, এবং এই সময় ইউনিভার্সিটি তাদের খরচ আমাদেরকে দেশে পাঠাবে এবং আমরা আবার দেশ থেকে ফিরে এসে আমরা নিউ সেমিস্টার শুরু করতে পারবো। দেন কিছু ইউনিভার্সিটিতে ফ্রি বুক অ্যালাউন্স দেওয়া হয়, এটা এখনো কিং আব্দুল আজিজে আছে। আমি জাস্ট যেহেতু কিং আব্দুল আজিজের কথা বেশি বলছি, তো কিছু রেফারেন্স সেটাকে মেন করবে। এবং আপনি ডেফিনেটলি কোনো ভালো পাবলিকেশনের জন্য হোক, এবং ফর আদার থিংস ইউ মাইট গেট সাম প্রাইজ মানি ফর রিসার্চ কন্ট্রিবিউশন। এগুলো কিছু জাস্ট স্ন্যাপশটস অফ ওয়াই শুড ইউ চুজ মিডল ইস্ট। বা মিডল ইস্ট আমি আসলে সৌদিতে বেশি ফোকাস করছি, যেহেতু আমার সেটা এক্সপার্টিস। ওকে, লেটস মুভ অন টু the general ranking of Middle East universities. So unfortunately, যেহেতু খুবই লাস্ট মিনিট ছিল এই প্রেজেন্টেশনটা, আমি খুব একটা আপডেট করতে পারিনি, জাস্ট আপনাকে একটা আইডিয়া দিচ্ছি যে ইউনিভার্সিটি গুলো কি কি র্যাঙ্কিং হোল্ড করে। সো আপাতত মিডল ইস্টের টপ ইউনিভার্সিটি হচ্ছে কিং ফাহাদ। সো আমি যখন 2022-তে ইস্যু করেছিলাম, যখন কিং আব্দুল আজিজ ছিল, তো সেই বেসিসে আমার ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা করা।
সো এখানে কিং আব্দুল আজিজের র্যাঙ্কিং ইউ ক্যান সে দ্যাট টাইমস র্যাঙ্কিং এ 201 থেকে 250, দেন হচ্ছে সাংহাই র্যাঙ্কিং এ 101 থেকে 150 ভিতরে, ইউএস র্যাঙ্কিং এ 186, দেন হচ্ছে ইউএস নিউজ র্যাঙ্কিং এ 51, কিং ফাহাদ র্যাঙ্কিং ও মাশাআল্লাহ অনেক ভালো, মানে উই আর জাস্ট টু মাচ সিমিলার কিং আব্দুল আজিজ আর কিং ফাহাদ। এন্ড দেন কিং সৌদ ইউনিভার্সিটি আছে, এটা জাস্ট আমার ঠিক ঠিক কিং আব্দুল আজিজ কিং ফাহাদের পরেই। এবং কাউস্ট ইউনিভার্সিটিটা একজন আপু মেনশন করছিলেন। সো কাউস্টে আসলে এটা টোটাল একটা রিসার্চ ইউনিভার্সিটি, এটা নিয়ে আমি কথা বলবো আর কি। এবং সিন্স দে ডোন্ট হ্যাভ ব্যাচেলার্স এন্ড আদার ফ্যাসিলিটিস, তাদের একটা র্যাঙ্কিং টিল কমপ্লিট, স্টিল দে হ্যাভ সাম সর্ট অফ র্যাঙ্কিং ইন সাংহাই র্যাঙ্কিং। এন্ড আমরা এখানে ইউএ দুটি ইউনিভার্সিটির কথা বলবো, ইউনাইটেড আরব এমিরেটস ইউনিভার্সিটি এবং হচ্ছে খালিফা ইউনিভার্সিটি, দুটো ইউনিভার্সিটির কিছু র্যাঙ্কিং আছে। কাতার একটা ইউনিভার্সিটি আছে, কাতার ইউনিভার্সিটি, আহমদ বিন খলিফা ইউনিভার্সিটি, এগুলো মোটামুটি কিছু ভালো র্যাঙ্কিং আছে আর কি। সিন্স কায়রো মিডল ইস্টের পার্ট বাট আফ্রিকান কান্ট্রি, আই এম জাস্ট to have give you a better understanding of the comparison, I'm just mention করেছি, but Egypt University আমরা আজকে কথা বলবো। Okay, let's move on to the কি কোয়ালিফিকেশন লাগে। অলরেডি আমার প্রিভিয়াস তিনজন স্পিকার এটা নিয়ে খুব ডিটেইলস কথা বলেছেন, সো আমি জাস্ট একটা বেসিক কিছু ডিফারেন্স বলছি আর কি। সো এখানে ফর কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি উইচ ইজ নাও নাম্বার 2 in fact নাম্বার 1 না। সো এখানে সিজিপি যেটা লাগবে সেটা হচ্ছে 3 থেকে 3.25 আউট অফ 4 স্কেল, এমএস এর জন্য 3 এবং পিএইচডি এর জন্য 3.25, আইএস লাগবে 5.5 থেকে 6 এর ভেতরে, ফর এমএস 5.5, পিএইচডি এর জন্য 6, এবং আদার কিছু অপশনাল রিকোয়ারমেন্ট আছে, যেমন জিআরই কোয়ান্টিটিভের জন্য 140, সেটা জিআরই মানে আমি ভালো আইএসসিটিকে থাকলে জিআরইটা আসলে তারা জরুরি ওভাবে দেখে না। আবার একটা পাবলিকেশন থাকলে ডেফিনেটলি সেটা আপনার কোয়ালিফিকেশন দ্বারা একটু এনহ্যান্স করবে। সো মিনিমাম একটা পাবলিকেশন থাকতে অফ এনি কাইন্ড, সেটা আপনার প্রোফাইল করেন হাই করবে ফর কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি। এন্ড কিং আব্দুল ইউনিভার্সিটিতে যেটা আমি জেনারেল কথা বলছি, এখানে কি কি ফ্যাকাল্টিতে পড়াশোনা করা যায়, যেমন সায়েন্স ফ্যাকাল্টি আন্ডারে বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স আছে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সিভিল, থার্মাল, মাইনিং, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, অ্যারোনটিক্স অনেক কিছু আছে। আমার নিজের ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি, সেখানে কম্পিউটার সায়েন্স, আইএস এন্ড ইনফরমেশন সিস্টেম ইনফরমেশন টেকনোলজি দুটো ডিপার্টমেন্ট আছে। এখানে যারা হচ্ছে কমার্স ফ্যাকাল্টি থেকে ইকোনমিক্স এন্ড বিবিএ এমবিএ, সেখানেও সুযোগ আছে। মেরিন সায়েন্স ডিপার্টমেন্ট এখানে আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, environmental design which holds then URP and architecture এটাও আছে। এবং যারা বাংলাদেশ থেকে যারা আরবি ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে আসেন, যেটা বলে আমরা ইসলামিক ল এন্ড জাস্টিস, শরিয়া, সেটা পড়াশোনা এখানে আছে। এবং আরবিক ডিপার্টমেন্টের আন্ডারে যে অন্যান্য সাবজেক্ট গুলো যেমন আরবি ভাষা, আরবি সাহিত্য, এগুলো এখানে মাস্টার্স পিএইচডি সুযোগ আছে। জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের জন্য, যেহেতু আপনারা বিষয়গুলো জানছেন, সব জাস্ট একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং নেন যাতে আপনার আইডিয়া থাকে যে কোন ইউনিভার্সিটি কেমনে ভর্তি হওয়া যায়। সো যেমন কিং ফাহাদের যারা প্রেজেন্টার তারা বলেছে কিং ফাহাদ মোস্টলি হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেসড ইউনিভার্সিটি, কিন্তু কিং আব্দুল একটা জেনারেল ইউনিভার্সিটি, ফর দ্যাট রিজন এখানে সাবজেক্টের সুযোগটা আরো বেশি আছে। তো এই হচ্ছে জেনারেল কিছু সাবজেক্ট। নেক্সট উইড লাইক টু গো যে এখানে কিং আব্দুল আজিজে কি কি অ্যাডিশনাল কিছু ফ্যাসিলিটি আছে, কিছু কমন এবং কিছু হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটিস, লাইক এখানে মান্থলি স্টাইপেন্ড অ্যাজ আই মেনশন বিফোর, মান্থলি হচ্ছে 890 রিয়াল। সো এখানে আসলে টাকা হিসেবে 22 রিয়াল দিয়ে 22 টাকা, 1 রিয়ালে 22 টাকা দিয়েছি, কারণ এটা যেহেতু বর্তমানে আগে প্রেজেন্টেশন, এখন এটা অলমোস্ট 30 টাকা চলছে, 1 রিয়াল 30 টাকা। তো সেই হিসেবে আর কি অলমোস্ট এটা 30,000 টাকা হয়ে গিয়েছে এখন। আর মান্থলি আমরা অ্যাজ এন আরএস স্যালারি হিসেবে আমরা 1000 রিয়াল এক্সট্রা একটা অ্যালাউন্স পাই আমরা। দেন যখন আমরা ইউনিভার্সিটি জয়েন করবো, আমাদের প্রিপারেশনের জন্য 1000 রিয়াল একটা ওয়েলকাম মানি দেওয়া হবে গভর্নমেন্টের পক্ষ থেকে। প্রতি 2 সেমিস্টার অন্তর অন্তর আমরা 900 রিয়াল করে একটা বুক অ্যালাউন্স পাই। এটা আসলে খুবই অ্যাবসার্ড, কারণ এখন আমরা কেউ বুক অ্যালাউন্স আমাদের লাগে না, বাট ইউনিভার্সিটি তবু আমাদেরকে দিচ্ছে, ফর দ্য রিজন এটা অনেক আগে থেকেই চলছে আর কি। এবং মাস্টার এবং পিএইচডি থিসিস পাবলিকেশনের জন্য পিএইচডির জন্য 4000 এবং মাস্টারের জন্য 3000 টাকা এটা আমাদেরকে পাবলিকেশনের জন্য দেওয়া হয়। এবং at the end of the degree to take our all the belongings and books and everything, ওটার জন্য আমাদেরকে রিঅ্যালোকেশন একটা অ্যালাউন্স দেওয়া হয়, যেটা প্রায় 2700 রিয়াল আমরা দেশে চলে যাওয়ার আগে সে টাকাটা আমাদেরকে দেওয়া হয় আর কি। এটা কিছু বেসিক ফ্যাসিলিটিস অফ কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি। আর কিছু আদার ফ্যাসিলিটি আছে, যেমন ফ্রি অ্যাকোমোডেশন, অলরেডি সেটা বলেছি আর কি। সো সিঙ্গেল রুম আনম্যারিডদের জন্য, আর ফ্যামিলি ফ্ল্যাট দেওয়া হয় যারা ম্যারিড তাদের জন্য। তো আসলে ফ্যামিলি ফ্ল্যাট যেটা দেওয়া হয় সেটা এখন হাইলি স্কেয়ার্স, দ্য রিজন ইজ অনেক স্টুডেন্ট এখন আসছে তাদের ফ্যামিলি নিয়ে, তো এই জন্য এখন এটাকে অনেক হিউজ কিউয়ে চলে গেছে। সেজন্য শুধুমাত্র পিএইচডি এবং মাস্টার স্টুডেন্টরা, মানে প্রায়োরিটি পিএইচডি স্টুডেন্টদেরকে দেওয়া হয় বেশি, বাট সেটা পেতে প্রায় বছরখানেক সময় লেগে যায় আর কি। কিন্তু মিনওয়াইল আপনি চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, বাট ইউ হ্যাভ টু ওয়েট, ইউ হ্যাভ টু স্টে আউটসাইড দ্য ক্যাম্পাস, হচ্ছে ব্যাপার।
দেন আপনার ওয়াইফ এবং আপনার ফ্যামিলিজ অল দ্য মেম্বার্স তারা হচ্ছে ইউনিভার্সিটির যে ফ্রি হেলথ ইন্স্যুরেন্স সেটা তারা অবশ্যই তারা পাবে আর কি। আর অ্যাজ মেনশন বিফোর, যেখানে আমাদের প্রত্যেক ইউনিভার্সিটির নিজস্ব ক্যান্টিন আছে, যেখানে আমরা স্বল্প মূল্যে আমরা 3 বেলা খেতে পারি। লাইক এখানে যেমন আমাদের একটা ছিল ব্রেকফাস্ট 2 রিয়াল, লাঞ্চ 10 রিয়াল, আর হচ্ছে রাতে 3 রিয়াল, এরকম সেটা। এটা হচ্ছে কিং আবদুল্লাহ রেট বলছি আর কি, হয়তো কিং ফাহাদ আরো কম। আর হচ্ছে আমাদের যেহেতু জিদ্দা, যেটা মক্কা থেকে খুবই কাছে, তো সেই হিসেবে আমরা খুব ইজিলি মক্কা যেতে পারি। আমাদের প্রতি সপ্তাহে মক্কা যাওয়ার জন্য বাস থাকে, তো সেটা 1 আওয়ার ড্রাইভ। মক্কা খুবই কাছে, মদিনা হচ্ছে অলমোস্ট 400 কিলোমিটার। সেটাও আমরা সেমিস্টার 1-2 বার চাইলে আমরা যেতে পারি। আমি নিজে খরচ ছাড়া আমরা যখনই যেতে পারি, ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদেরকে ফ্রি ট্রান্সপোর্টের ব্যবস্থা দেওয়া হয়। এবং কিং আবদুল্লাহ একটা অনেক বড় সুবিধা হচ্ছে যে এখানে প্রত্যেক স্টুডেন্টকে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা হজ ফ্রি দেওয়া হয়। ইফ ইউ নো দ্যাট, আমরা সুদেবে থাকলেও আমরা কেউ ফ্রি হজ করতে পারি না। হজের জন্য সেখানে থাকা খাওয়া এবং গভর্নমেন্টের কিছু ফিজ আছে। তো মিনিমাম সেখানে আমাদের 10-12 হাজার রিয়াল খরচ হয় আর কি একটা হজ করতে। তো সেটা ইউনিভার্সিটি ফর এ সিঙ্গল স্টুডেন্ট বিফোর হি লিভস দ্য ইউনিভার্সিটি আফটার গ্রাজুয়েশন, তাকে একটা হজ দেওয়া হয় ইউনিভার্সিটির পক্ষ থেকে, একটা কমপ্লিট ভিআইপি হজ তাকে দেওয়া হয়। সো এটা হচ্ছে কিং আবদুল্লাহর কিছু বেসিক ফ্যাসিলিটি, যেটা আসলে আমি মেনশন করতে চাচ্ছিলাম। সরি, আমার হয়তো প্রেজেন্টেশন খুব লং হয়ে যাচ্ছে, বাট আমি খুব ডিটেইলস চাচ্ছি না, বাট আই থিংক উই আর ভেরি এন্ড টু দ্যাট। So anyway, so at King Saud University, আমি জাস্ট এখন একটু কুইকলি যাবো, যেহেতু আমার এক্সপার্টিজ লেভেলটা এই পর্যন্ত কিং আবদুল্লাহ এবং কিং ফাহাদও কিছু বেসিক ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস, সিজিপিএ, মাস্টার্স এবং পিএইচডি আলাদা, IELTS 6 লাগে। আবার কিং সাউদের জন্য জিআরই একটা ম্যান্ডেটরি 140 লেভেল কোয়ান্টিটি দিবে। রিসার্চ পেপারটা অপশনাল, বাট অ্যাজ মেনশন বিফোর, যে পেপার থাকলে অবশ্যই সেটা একটা ভালো ভ্যালু আপনাকে অফার করবে। আর ফ্যাসিলিটি বলতে সেম এস কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি, বাট এখানে অ্যাডিশনাল যে 1000 যেটা দেওয়া হয় অ্যাজ এন টিআর স্যালারি, সেটা দেওয়া হয় না। এবং কিং সাউদে আলাদা করে ফ্যামিলি ফ্ল্যাট বা ফ্যামিলি আনার ব্যবস্থা আছে, বাট ইউ হ্যাভ টু বি ওন সেলফ ফাইন্যান্সড, আলাদা ইউনিভার্সিটি কোনো ব্যবস্থা করা হবে না। And then কাউস, যেটা এটা সৌদি আরবের এখন একটা টপ ইউনিভার্সিটি, বাট অ্যাকচুয়ালি এটা ইউনিভার্সিটি না বলে এটাকে আসলে রিসার্চ ফ্যাসিলিটি বললে বেশি ভালো হবে। এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড দে হ্যাভ দ্য টার্গেট টু বি ওয়ান অফ দ্য টপ রিসার্চ ইউনিভার্সিটি লাইক MIT, হার্ভার্ড, ওই লেভেলে হওয়ার তাদের ইচ্ছা, এবং দে আর গোয়িং টু দ্যাট ওয়ে অ্যাজ ওয়েল। সো এটা আসলে হাইলি কম্পিটিটিভ কাউস্ট। এবং আপনারা যেটা খুশি হবেন, বাংলাদেশ থেকে কাউস্ট এই পর্যন্ত প্রায় 5-6 জন আমাদের ভাইরা পড়ছেন, এবং আমি তাদের একজনের সাথে রিসার্চে কাজও করছি আলহামদুলিল্লাহ। তো সেই হিসেবে কাউস্ট নিয়ে এখন আমার একটু ভালো আইডিয়া আছে। তো আসলে কাউস্টে বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট পর্যন্ত সরাসরি চান্স পায়নি কাউস্টে, এবং যারা চান্স পেয়েছে এখন তারা সবাই হচ্ছে তাদের ওয়েস্টার্ন কোনো পিএইচডি বা পোস্টডক আছে। সেটা ফার্স্ট পয়েন্ট। এবং এটা কিছু কারণও আছে, কারণ বাংলাদেশের রিসার্চ লেভেলটা কেমন এটা আপনারাও ভালো জানেন। তো তারা ডেফিনেটলি চায় হচ্ছে ক্রিম গুলো কাউস্ট, যে যারা অলরেডি ওয়েল স্টাবলিশড রিসার্চার, যাদের অনেক হাই প্রোফাইল পাবলিকেশন আছে, তাদের পসিবিলিটি বেশি এখানে চান্স পাওয়া। এবং আপনি হয়তো রিকমেন্ড গুলো তো বুঝতে পারবেন যে কি হাইলি রিকমেন্ড তারা চাচ্ছে। সিজিপিএ 3.75, IELTS 7, জিআরই অনেক হাই, রিসার্চ পাবলিকেশন 2 and 3। জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিয়ে আপনারা রিলেট করতে পারবেন যে রিসেন্টলি আমাদের একজন বাংলাদেশি ভাই এসেছেন কোরিয়া থেকে, উনি রিসার্চ সায়েন্টিস্ট জয়েন করেছেন। ওনার নেচারে 2টা পাবলিকেশন আছে, এবং প্রত্যেকটা ফ্যাক্টর মোর দেন 25। সো ইউ ক্যান জাস্ট আন্ডারস্ট্যান্ড যে কি লেভেলের হাই রিসার্চ লোকজন তারা এখানে নিয়ে আসে আর কি। তো জাস্ট আপনাকে আইডিয়া দেওয়ার জন্য যে কাউস্টের ব্যাপারটা। এবং এটার স্কলারশিপ হিউজ, ইয়ারলি প্রায় $20,000-30,000। সো এটা ওয়ান অফ দ্য টপ রিসার্চ ইউনিভার্সিটি ইন দ্য হোল ওয়ার্ল্ড নাও। এটা লো অ্যাক্সেসেবল রেট আমি আপনাকে মেনশন করেছি। সো এটা জাস্ট নলেজের জন্য দিচ্ছি আপনাদেরকে, বাট এটাতে আসলে চান্স পাওয়াটা খুবই টাফ। Okay, so and then we talk about the Khalifa University, এটা UAE একটা ইউনিভার্সিটি। এখানেও কিছু ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট আছে, যেমন সিজিপিএ, IELTS, জিআরই, জাস্ট বেসিক কিছু রিকোয়ারমেন্ট। এখানেও হচ্ছে গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব আছে, যেখানে এমএস এর জন্য হচ্ছে 8,000 দিরহাম, এবং পিএইচডি এর জন্য হচ্ছে 10,000 দিরহাম দেওয়া হয়। এবং দ্য সেম ওয়ে এখানে ফ্রি অ্যাকোমোডেশন এন্ড হেলথ ইন্স্যুরেন্স। এটা খুব হাই প্রোফাইল ইউনিভার্সিটি, খলিফা ইউনিভার্সিটি। এবং ওকে, and then now let's talk about the important documents. এটা আসলে জাস্ট আমি কুইকলি যাব কি কি লাগে এখানে। সবকিছু যেহেতু ইয়েস, আমি জাস্ট বলবো যে কি কি নরমালি লাগে আর কি। আই মিন বিফোর ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ, কি কি আপনি রেডি করা লাগবে সেটা হচ্ছে, যদি আপনি ইয়েস I'll just go very fast. Okay, sure. So এখানে জাস্ট আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনার ব্যাচেলর সার্টিফিকেট করা লাগবে, দেন পিএইচডি করতে চাইলে মাস্টার্সটা, দেন আপনার সিভি একটা করা লাগবে, স্টেটমেন্ট অফ পারপাস, ভেরি ইম্পর্টেন্ট। আপনি কেন ইউনিভার্সিটি আসতে চাচ্ছেন এটা একটা নো মোর দেন 1 or 2 পেজেস। রেকমেন্ডেশন লেটারটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আপনার বাংলাদেশের থিসিস সুপারভাইজার, আপনার ডিপার্টমেন্টের হেড থেকে নিলে ভালো হয়। IELTS স্কোর এন্ড হচ্ছে জিআরই স্কোরটা থাকলে আরো ভালো।
Okay, application procedure as mentioned, আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করা লাগবে, that admission রিভিউ হবে, ফ্যাকাল্টি রিভিউ হবে, দেন হচ্ছে আপনার ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পর আপনার প্রাইমারি সিলেকশন দেওয়া হবে, দেন মিনিস্টার অফ এডুকেশন অ্যাপ্রুভাল দিবে, দেন বাংলাদেশের পুলিশ ভেরিফিকেশন হবে, দেন ফাইনাল সিলেকশন, দেন ফাইনাল আপনাকে ভিসা দেওয়া হবে, and then you will just go to the embassy and do the process for the visa stamping. আমি ডিটেলস যাচ্ছি না since we have various time. So it's just a sample of King Abdulaziz University. আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, then just basic information, the IELTS scores and your graduation. And these are the main thing. You have to have a passport certificate, transcript, IELTS recommendation, statement of purpose. It's just like a format, and that's it. এটা হচ্ছে আমাদের এটা। ওকে, সেলফ ফান্ডেড অপশন আনফরচুনেটলি সৌদি আরবে কোনো সেলফ ফান্ডেড অপশন নেই। শুধুমাত্র যারা সৌদি আরবের লোকাল যারা তারা চাইলে টাকা দিয়ে পড়তে পারে, কিন্তু বাংলাদেশ থেকে টাকা দিয়ে এখানে পড়া সোফার কোনো অপশন নেই। বাট আমি কিছু নিউজ পেয়েছি তারা এটা চালু করার চেষ্টা করছে, বাট ইটস স্টিল আন্ডার প্রসেস। Okay, and then এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে কেন pros and cons of studying in Saudi Arabia, especially in the Middle East. So এটা নিয়ে কিছু কোয়েশ্চেন থাকবে at the end of my presentation. So pros এর ভিতরে আছে যে culturalization, environment, resource facility খুবই হাই, scholarship and financial support, and also most important point যেটা যে সৌদি আরবে একটা ডিগ্রি না আপনি ইজিলি চাইলে আপনি ইউএস কানাডাতে ফুল ফান্ড অপশন নিয়ে মুভ করতে পারবেন। এবং কনস যেটা সেটা হচ্ছে সৌদি আরবে আমেরিকা, ইউএস বা কানাডার মতো কোনো পিআর বা পাসপোর্ট দেওয়া হয় না, এবং খুব এবং নিউলি রুল যেটা সেটা হচ্ছে এখান থেকে পিএইচডি করার পর সেম ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হওয়া যায় না। এটা মোস্ট ইউনিভার্সিটি এই রুলসটা এখন করেছে, কারণ তারাও চাচ্ছে বাইরের হাই প্রোফাইল পিএইচডি হোল্ডারদেরকে এখানে ফ্যাকাল্টি জয়েন করাতে। এবং সৌদি আরবের জবস খুবই অ্যাভেলেবল না, জবস যে নেই সেটা বলবো না, বাট ঠিক ইউএস কানাডার মতো না। সিন্স আমাদের এখানে আমাদের যে ভিসাটা দেওয়া হয় স্পষ্ট লেখা থাকে নট পারমিট টু ওয়ার্ক, সো উই কান্ট জাস্ট গো এন্ড ডু এনি জবস। সো ডেফিনেটলি কিছু জব পেতে হলে আপনাকে একটা আলাদা এফোর্ট দেওয়া লাগবে। এবং ইফ ইউ কান্ট গেট এ জব, সো আফটার গ্রাজুয়েশন উইদিন 90 days আপনাকে সৌদি আরব থেকে চলে যেতে হবে। So these are everything. So thanks for your time. I am open to any questions. Thank you. হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া আমি চাচ্ছিলাম স্পেস টেক্সটাইল নিয়ে পড়াশোনা করার জন্য অ্যাব্রোড। এটার জন্য কি মিডল ইস্টটা ভালো হবে কিনা? শুভ ভাইয়াকে। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ জি, অ্যাকচুয়ালি আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা যে কিং আব্দুলাজিজ কিং সাউদে মোস্ট লাইকলি টেক্সটাইল সাবজেক্টটা নেই। এটা মেইন রিজন হচ্ছে আসলে সৌদি আরব খুবই হচ্ছে মানে যেহেতু অয়েল বেসড একটা দেশ, এখানে টেক্সটাইল সেই ইন্ডাস্ট্রিটা খুব একটা ডেভেলপ করেনি। সো এখানে টেক্সটাইল সাবজেক্টটা মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে নেই। আই এম নট শিওর অ্যাবাউট দ্য কিং ফাহাদের ব্যাপারটা হয়তো কিং ফাহাদের ভাইরা বলতে পারবেন। বাট ইফ ইউ আস্ক মি শুড আই কাম টু দিস কান্ট্রি, আমি আপনাকে ডিসকারেজ করবো এই জন্যই, সিন্স এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। আফটার ইফ ইউ হ্যাভ ডান ইউর গ্রাজুয়েশন আপনি কোনো কোথাও মুভ করা লাগবে। ইউ কান্ট ডু এনি জবস ইন দিস কান্ট্রি, সিন্স এখানে কোনো ইন্ডাস্ট্রি ক্রিয়েট হয়নি এখনো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম। ডিসকাশন অ্যারেঞ্জ করার জন্য। ভাইদের কাছে আমার দুটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে কোরিয়া, আমার প্রথম প্রশ্ন হচ্ছে এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? ভাইদের কাছে আমার দুটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে সৌদি আরব, দুবাই বা যদি বলি মিডল ইস্ট, এখানে কি কোনো ইয়ার পাওয়ার অপরচুনিটি আছে? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এজ এ মুসলিম হিসেবে আমাদের অ্যাম্বিশন থাকে হজ করা, উমরা করা, যদি স্কলারশিপ পাওয়া যায় তাহলে কি হজ বা উমরা করার সুযোগ কি থাকবে? ধন্যবাদ।
হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নওশাদকে। সরি ভাই, এটা কি আমাকে স্পেসিফাই করেছেন নাকি অন্য কাউকে করেছেন? আনসার। আমি সব কিছু বললাম এখন আমার আসলে ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, নওশাদ, আপনার ফার্স্ট কোশ্চেন যেটা ছিল যে সৌদি আরবের সব মিডল ইস্টে কোনো কান্ট্রিতে পিআর দেওয়া হয় কিনা, দ্য আনসার ইজ নো। মিডল ইস্টে কোনো কান্ট্রিতে পার্মানেন্ট রেসিডেন্সিপ দেওয়া হয় না। বাট কিন্তু যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আপনার স্টে পারমিট। সৌদি আরবে আপনার লিগ্যাল অবস্থায় থেকে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এন এমপ্লয়ি আপনি অনেক বছর থাকতে পারবেন। ইটস লাইক সেম লাইক ইন আদার কান্ট্রিজ। বাট এখানে যেটা হয় যে এখানে যেহেতু হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরি, যেন ইউএস এন্ড কানাডা, এখানে আপনাকে কোনো একটা জবের আন্ডারে থাকতে হবে বা আপনার একজন স্পন্সর থাকবে। সো আপনি এর বাইরে কোনো কাজ করতে পারবেন না। সো আই মিন ইটস নট এ পিআর, বাট ইউ ক্যান স্টে ফর ভেরি লং টাইম। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমি ঠিক কোশ্চেন ক্লিয়ার ছিলাম না, বা আপনি যেটা মেন করেছেন যে মানে হজ উমরার ব্যাপারটা। হজ উমরা ডেফিনেটলি আপনার সৌদি আরবের যে কোনো ইউনিভার্সিটি আসলে আপনি করতে পারবেন, যেহেতু সৌদি আরবের ভেতরে মক্কা মদিনা অবস্থিত, আপনি চাইলে এখানে এসে করতে পারবেন। বাট শুড দ্যাট বি ইউর প্রাইম কজ অফ কামিং টু সৌদি আরবিয়া? দ্য আনসার ইজ নো। কারণ এখন মক্কা মদিনা আসা কোনো বড় ব্যাপার না। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ উমরা উমরা এবং হজ করতে আসতেছে। তো সৌদি আরবে আসলে আসলে আমি যার দ্বারা থাকি মক্কার খুব কাছেই, ব্যাপারটা এমন না যে আমি সারাদিন মক্কায় পড়ে থাকি, ব্যাপারটা এরকম না। বাট এটা একটা মোটিভেশন থাকে যে মুসলিম আমরা চাই যে মক্কা মদিনা যাওয়াটা আমাদের জন্য ইজি হোক। বাট এট দ্য সাম পয়েন্ট আপনাকে আর ওখানে এত যেতে ইচ্ছা করবে না, বিকজ অফ দ্য ক্রাউড, বিকজ ইউ ডোন্ট ফিল লাইক দ্য সেম ইমোশন ফ্রম মক্কা এন্ড মদিনা। সো এটা একটা ওয়ান অফ দ্য ওয়ে হতে পারে আপনার আসার জন্য, বাট নট দ্য অনলি মোটিভেশন। হোপ ইউ গট ইউর আনসার। থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল অপু ভাই এবং আপুর কাছে, যে চায়নার সাথে যদি কম্পারিজন করি আমরা, তাহলে মানে ওখানে মূলত পড়ালেখার দিক থেকে কি কি ডিফারেন্স হয়, আর এবং যাওয়া আসার প্রসিডিউরের বেলায়ও মানে হচ্ছে চায়না আর মিডল ইস্টে মানে ডিফারেন্সটা কিরকম, যে কোনটা ইজিয়েস্ট ওয়েতে আমরা যেতে পারবো, আসতে পারবো। আর আরেকটা ছিল হচ্ছে কি, আমাদেরকে যে ফ্রি এয়ার টিকেট দেওয়া হবে যদি মিডল ইস্টে চিন্তা করি, তাহলে ওখানে কি যাওয়া আসারটা কি ফ্রি এয়ার টিকেট থেকে যাওয়া আসা হয়? এই দুইটা। আচ্ছা, আচ্ছা, প্রশ্নটা ছিল আপনার চায়নার এডুকেশন প্লাস কিং ফাহাদের এডুকেশনের মধ্যে বা মিডল ইস্টের এডুকেশনের মধ্যে পার্থক্য কি, যাওয়া আসার মধ্যে পার্থক্য কি, প্লাস আদার্স থিংস গুলা। সো এটা আমি বলবো, চায়নার ক্ষেত্রে কিন্তু কোভিড কোভিড এর কারণে কিন্তু আমি যাইতে পারি নাই। সো আমার কিন্তু যেটা ফার্স্ট টাইমে ক্লিয়ার করছি যে আমার পুরো মাস্টার্সটা হয়েছে অনলাইনে। সো আমি এখানে লিভিং এক্সপেন্স নিয়ে আপনাকে আইডিয়া দিতে পারবো না, বাট যেটা আইডিয়া দিতে পারবো যে এডুকেশনের দিক থেকে আমি উহান টেক্সটাইল ইউনিভার্সিটিতেও মাস্টার্স কমপ্লিট করছি, এখন বর্তমানে কিং ফাহাদেও মাস্টার্স করতেছি। সো দুইটা বলবো যে কাইন্ড অফ রাত দিন তফাৎ। কারণ আপনার চায়নাতে ওরা আপনার থিওরিটিক্যাল নলেজটা যেটা আপনাকে বিল্ড করবে ওইটার দিকে অতটা বেশি ফোকাস করে না, যেটা ফোকাস করে কিং ফাহাদ, যে আপনাকে থিওরিটিক্যাল নলেজটা বিল্ড করার জন্য ওরা অনেক বেশি ফোকাসড, প্লাস আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড বিল্ড করার জন্য ওরা ফোকাসড। যেটা আমি বলবো যে আমি চায়নাতে ল্যাকিংস দেখছি, যে ওরা আপনার থিওরির কোর্স গুলো কাইন্ড অফ আমাদের বাংলাদেশের মতোই হয়, এবং যে রিসার্চ ফিল্ড গুলো আছে সেটা আপনাকে ওরা আহ, অত বেশি পুশ করে নাই, যেটা আমি ওহান টেক্সটাইল ইউনিভার্সিটিতে দেখেছি, যে আপনাকে হয়তো বা থার্ড অথবা ফোর্থ সেমিস্টারে আপনার মাস্টার্সে গিয়ে আপনার থিসিসের জন্য একটা পুশ করবে, এবং থিসিসটা ফাইনালি পাবলিকেশনের জন্য হইলে ভালো, না হইলেও সমস্যা নাই। আর এখানে আমি যেটা দেখি যে আমাদের সুপারভাইজার সেকেন্ড সেমিস্টার থেকে আমাদেরকে পুশ করতেছে রিসার্চের জন্য। এট দ্য সেম টাইম আমি কিন্তু একটা ভালো থিওরিক্যাল নলেজ পাইতেছি। যেমন আমি যদি বলি যে আমি ম্যাটেরিয়াল এবং টেক্সটাইল ম্যাটেরিয়াল নিয়ে যারা কাজ করে ম্যাক্সিমাম টাইম দেখবেন যে আপনার ক্যারেক্টারাইজেশন, একটা ম্যাটেরিয়ালকে কিভাবে ক্যারেক্টারাইজ করতে হয়, প্রত্যেকটা রিসার্চ পেপারে এই জিনিসটা বুঝতে অনেকেরই সমস্যা হয়। সো আমাদের একটা সাবজেক্টই আছে ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজেশন, যে সাবজেক্টটা এখানে আপনি যদি নেন, আপনার ক্যারেক্টারাইজেশন নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা হবে।
এরপরে যে কোনো আপনার আর্টিকেলে সব ধরনের ক্যারেক্টারাইজেশন আপনি ইজিলি বুঝতে পারবেন। সো ওরা শুধু আপনাকে থিওরিতে ফোকাস করবে তা না, রিয়েল লাইফে আপনার ওইটা যে অ্যাপ্লিকেশন সেক্টরটা আছে ওইটা নিয়েও আপনাকে খুব ভালোভাবে শেখায়। সো আমি বলবো যে এডুকেশনের দিক থেকে, রিসার্চের দিক থেকে অবশ্যই মিডল ইস্ট ভালো কম্পেয়ার টু চায়না, যেটা আমার এক্সপিরিয়েন্স। ভাই আর এটা ছিল হচ্ছে এয়ার টিকেটের বিষয়টা, যাওয়া আসার বেলায় হ্যাঁ হ্যাঁ আব্দুল জামান ভাইয়া জি, এয়ার টিকেটের বিষয়টা হচ্ছে শুধু সব ইউনিভার্সিটির পক্ষ ইউনিভার্সিটিতে আপনাকে সামারে হচ্ছে 2 ওয়ে, আপনি যাবেন আবার আসবেন, ফুল টিকিট আপনাকে পে করবে। শুধু তাই না, প্রথমবার যে আপনি আসবেন সেই টিকিটটাও আপনাকে সৌদি গভর্নমেন্ট থেকে দেওয়া হবে। আদার আপনি নিজে পে করে আসবেন, আপনাকে সেটা রিফান্ড করা হবে, অথবা ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাকে টিকিট পাঠিয়ে দেশ থেকে আনা হবে। থ্যাংক ইউ। আমার শেষ প্রশ্নটা ছিল তরিকুল ভাইয়ের কাছে। তরিকুল ভাইয়ের একটা স্লাইডের মধ্যে ছিল ক্লথিং এন্ড টেক্সটাইল, এই সাবজেক্টটা ভাই কোন ইউনিভার্সিটি আর এটা মানে রিলেটেড কি করা যায়, বা আমাদের বেলায় হচ্ছে আমরা যারা অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং পড়ি তাদের বেলায় হচ্ছে সৌদি আরবের বেলায় আমরা কি করতে পারি আমাদের ক্লথিং এন্ড টেক্সটাইল সাবজেক্টটা ছিল আপনার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে। আপনি আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইট দেখতে পারেন, ওটা ওই ইউনিভার্সিটি অফার করা হয় কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে। হ্যালো জি ভাই। হ্যালো, হ্যাঁ আমাকে প্রশ্ন করছিলাম না জামাল ভাই, জামান ইয়েস জামান। হ্যাঁ আপনি ওই ক্লথিং এন্ড টেক্সটাইল ডিপার্টমেন্টটা হচ্ছে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে আছে। আপনি যদি চান তাহলে ট্রাই করতে পারেন, এবং সেখানে হয়তো ওয়েবসাইটে গেলে আপনি অল ডকুমেন্টস প্লাস রিকোয়ারমেন্টস যেগুলো আর কি অ্যাডমিশনের সাথে রিলেটেড, ফান্ডিং প্লাস স্কলারশিপ, প্রফেসরস, সব ইনফরমেশন আপনি আমাদের ওয়েবসাইটে বা ডিপার্টমেন্টের ওয়েবসাইটে পাবেন। সো ওখান থেকে আপনি দেখে নিতে পারেন যে আপনার রিকোয়ারমেন্টস গুলো কি কি, বা অ্যাডমিশনের টাইমটা কখন, স্কলারশিপের ফান্ডিং এর অপরচুনিটিটা কেমন আছে, এগুলো আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। সো দ্য কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি আপনি ওখানে ট্রাই করতে পারেন, দেখেন ভাই। বিষয়টা বুঝতে পারছেন আপনি জামান ভাই? জি ভাই বুঝতে পারছি ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।